পৃথিবীর সর্বপ্রথম কফি হাউস কোন শহরে কত সালে প্রতিষ্ঠিত হয়? যারা কফি লাভার তারা আসলে এই জিনিসগুলো জানা খুব জরুরি। কফি লাভার যারা, তো পৃথিবীর সর্বপ্রথম কফি হাউস কোন শহরে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? রোমে। আমরা যে কোনো কিছুই আধুনিক হয় সেটা ইউরোপ এবং আমেরিকাকে কি কি দিয়ে আমরা প্রায়োরিটি দিই, ঠিক আছে, ক্রেডিট তাদেরকে দিয়ে দিই। কিন্তু এটা একটু ভিন্ন, এটা ইউরোপের কোনো দেশে নয়, রোম বা ইতালিতে নয়। তাহলে লন্ডন, এটা ইউরোপের মধ্যে পড়েছে, তার মানে এটা না। আবার সাংহাই না, আমাদের পূর্ব এশিয়ার দেশ না, এটা হচ্ছে কায়রোতে, ঠিক আছে, মিশরের কায়রোতে 1511 সালে এই কফি হাউস প্রতিষ্ঠিত হয়েছে। সারা পৃথিবীতে কফি, ঠিক আছে, একটা সময় কফি মানুষ খেত না, ঠিক আছে, কফির যে গোটাগুলো এগুলোকে শয়তানের ফল বলা হতো, এই জন্য মানুষে কফি খেত না। কিন্তু এখন দেখা যাচ্ছে চায়ের চেয়েও বেশি কফি খাওয়া হচ্ছে। আবার এই যে চা, এই চা কিন্তু একসময় আমাদের এশিয়ার মানুষজন এটার সাথে পরিচিত ছিল না। তবে চা উৎপাদন যখন শুরু হয় চীনে, ঠিক আছে, চীনে জন্ম, তাহলে চায়ের জন্ম কোথায়? চীনে। তো এই চীনে প্রচুর পরিমাণ চা উৎপাদন হয় এবং চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে চা নেওয়া হয় এবং কি সেই দেশে চাষবাস করা হয়। ইভেন বর্তমান পর্যন্ত এই যে চীন, এই দেশটাতে চা উৎপাদনের সেরা। আপনাদের পরীক্ষাতে আসে চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? তাহলে চা উৎপাদনে শীর্ষ দেশ যেটি, সেটা হচ্ছে চীন, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? প্রশ্ন রেখে গেলাম, যদি পারেন উত্তর দেন কমেন্টে যে কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি। আর চা উৎপাদনে এটা তো বলেই দিলাম, চা উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন। চীন যে শুধু চা উৎপাদন করে তা না, এরা কিন্তু আলু উৎপাদন করে সেরা, ঠিক আছে, আলু। অথচ এই আলু কিন্তু চীন থেকে আসে নাই, ঠিক আছে, আলু এসেছিল নেদারল্যান্ড থেকে। নেদারল্যান্ড থেকে আমাদের এশিয়াতে, বিশেষ করে এই ভারত উপমহাদেশে আলু আনা হয়েছিল। অথচ সেই আলু উৎপাদনের শীর্ষ দেশ কিন্তু এখন চীন। আবার চীন শুধু ফসল উৎপাদনের মধ্যে চা আর আলুর মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ধান উৎপাদনেও শীর্ষ, ঠিক আছে, ধান, তারপর হচ্ছে গম, এগুলো উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। অর্থাৎ বলা চলে চীন কৃষি প্রধান দেশ। যদিও চীনের চেয়েও অনেক দেশে কৃষি উৎপাদন করা হয়, কিন্তু চীন দেশটি অনেক বড় হওয়াতে গড়ে এই উৎপাদনের শীর্ষ দেশ হয়ে যায় চীন, ঠিক আছে। অন্যান্য প্রযুক্তিও তারা এগিয়ে আছে, যেমন কয়লা উৎপাদন, স্বর্ণ উৎপাদন, তেল উৎপাদন, এগুলোতেও কিন্তু তাদের বিশ্বে অনেক অনেক কন্ট্রিবিউশন রয়েছে। তো যা হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কফি হাউস। এই যে কফি হাউস প্রতিষ্ঠা করা, ঠিক আছে, সেখানে শুধু কফি বিক্রি করা হবে এরকম একটা কফি হাউস প্রতিষ্ঠা করা হয়েছিল এই কায়রোতে। কায়রো কোথায়? মিশরে, ঠিক আছে, মিশরে 1511 সালে প্রথম এই কফি হাউসটা প্রতিষ্ঠিত হয়েছিল। দেখেন, এই প্রশ্নটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে এসেছে, এগুলা কিন্তু আমাদের বইতে দেয়া আছে। আমাদের বইটা যাদের কাছে আছে তারা একটু দেখে নিন। তারপরে 2 নং প্রশ্ন, হ্যাঁ, অনেকদিন পর দেখা হয়েছে, তাই না? 2 নম্বর প্রশ্নে আমরা একটু আসি। কোন সালকে ভিত্তি ধরে হিজরি সাল গণনা শুরু হয়? কোন সালকে ভিত্তি মানে বেইজ, ভিত্তি মানে হচ্ছে বেইজ ধরে হিজরি সন গণনা শুরু হয়েছিল? তাইলে যেই বৎসর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বৎসর হিজরত করেছেন, মহানবী ইসলাম যে বছর হিজরত করেছেন। এখন মনে রাখতে হবে হিজরত শব্দের অর্থ কি? দেশ ত্যাগ করা, স্থান, জন্মস্থান ত্যাগ করা, এটাকে হিজরত বলা হয়। এটা মূলত আরবি শব্দ। দেখেন, মহানবী ইসলাম যে বছর হিজরত করেছেন, কত সালে হিজরত করেছেন তিনি যদিও তার জন্ম হয়েছে মক্কাতে, তিনি মক্কা থেকে মদিনাতে যেতে বাধ্য হয়েছেন 622 খ্রিস্টাব্দে। তো 622 খ্রিস্টাব্দে তিনি
মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আর এই যে 622 খ্রিস্টাব্দ এই বছরটাকে হিজরি বছর হিসাবে ধরা হয়, যে এত বছর আগে মহানবী হিজরত করেছেন। ঠিক আছে, পরবর্তীতে হিজরি সন চালু হলো। আপনাদের পরীক্ষাতে আসে এই যে হিজরি সন চালু হয় কোন হিজরিতে? চালু হয় 17তম হিজরিতে। তাহলে 17তম হিজরিতে এই হিজরি সনটা চালু করলেন যিনি, তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন এই হিজরি সনটা কি করেছেন? চালু করেছেন। তাহলে এখানে কোন সালকে ভিত্তি ধরে হিজরি সাল গণনা করা হয়? তাহলে ভিত্তি যদি বলা হয় তখন এটাই হবে, অর্থাৎ এই বৎসর তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। অলরেডি আপনারা অ্যান্সার করে ফেলেছেন, সেটা হলো 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে গেলেন। ওনার জন্ম কোথায়? এই মক্কা থেকে তিনি চলে গেলেন কোথায়? মদিনায়। আর এই মদিনা শহরের নাম ছিল তখন ইয়সরিব। মহানবীর আগমন উপলক্ষে এটার নাম হয়ে যায় মদিনা মানে রাসূলের শহর হিসাবে এটা পরিণত হয়। এবং এই মদিনা তখন একটা রাষ্ট্র ছিল। সৌদি আরবের মধ্যে দুইটা রাষ্ট্র ছিল, মক্কা এবং মদিনা। এই মদিনা যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই মদিনা রাষ্ট্রের কি হন? প্রেসিডেন্ট হয়েছিলেন। তো প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি কি করলেন? একটা সংবিধান তৈরি করলেন, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় মদিনা সনদ। এই যে মদিনা সনদটা তিনি রচনা করলেন সকল ধর্মের লোকদেরকে নিয়ে, যেখানে 47টি ধারা রয়েছে, তাই না? 47টি কি আছে? ধারা আছে। তাহলে মদিনা সনদে যদি 47টি ধারা থাকে, তাইলে আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের সংবিধানের ধারা কয়টি বা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি? যদি পারেন কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, বলবো। ঠিক আছে, মাহমুদা রুমা, ঠিক আছে, বলবো ইনশাল্লাহ। আপনার প্রশ্নের উত্তর আমি দেব, কিভাবে আপনি চাকরি পেতে পারেন আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু মদিনায় গিয়ে একটি সংবিধান তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে মদিনা সনদ বা মদিনা সংবিধান। এটার ধারা হচ্ছে 47টি। আর বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদ হচ্ছে 153টি। 153টি অলরেডি আপনারা লিখে দিয়েছেন। আর মদিনা সনদের ধারা আমরা পাইলাম 47টি। এই সেই মদিনা সনদ যেটা হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। তাহলে প্রথম লিখিত সংবিধান কোনটি? প্রথম লিখিত সংবিধান যেটি, এটার নাম হচ্ছে মদিনা সনদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদ অনুযায়ী তার দেশ পরিচালনা করলেন। সেখানে বলা হয়েছে যে দেশ রক্ষায় কোনো ধর্ম বিবেচ্য নয়, দেশটা সবার। আপনি খ্রিস্টান হতে পারেন, আপনি পূজারী হতে পারেন, ঠিক আছে, আপনি মুসলিম হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, নো টেনশন। কিন্তু দেশের প্রশ্নে আপোষ করা যাবে না। দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তারপরে বাবার অপরাধের জন্য পুত্রকে, পুত্রের অপরাধের জন্য বাবাকে দায়ী করা যাবে না। এরকম চমৎকার চমৎকার ধারাগুলো আমি পড়েছি। তো এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা। তাহলে মহানবী অনেক চমৎকারভাবে দেশটি পরিচালনা করেছিলেন। আচ্ছা, তাহলে ওই বছরটা, যে বছর তিনি হিজরত করে গিয়েছিলেন, ওই বছরেই সংবিধানটা তৈরি হয়েছে। যদি আপনাদের পরীক্ষা আসে মদিনা সনদ রচিত হয় কত সালে, তখন হবে 622 খ্রিস্টাব্দে। মহানবী হিজরত করলেন কত সালে? 622 খ্রিস্টাব্দে। তারপরে কোন সালকে ভিত্তি ধরে হিজরি সাল গণনা করা হয়, সেটাও আপনার কি 622 খ্রিস্টাব্দ। আর এটা চালু করা হয় কবে? এটা চালু করা হয়েছিল 17তম হিজরিতে। তাইলে হিজরতের 17 বছর পরে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 17 বছর পরে হিজরি সাল গণনা শুরু করা হয়।
আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলা সন গণনা শুরু হয় কত সাল থেকে? ইংরেজি কত সাল থেকে বাংলা সন গণনা শুরু করা হয়? কে বলতে পারবেন? আমি কিন্তু ভিত্তি বছর বলি নেই, আমি বলছি বাংলা সন গণনা শুরু হয় কত সাল থেকে? যদি পারেন কমেন্টে জানান। আচ্ছা, জি, অনেকে অ্যান্সার দিচ্ছেন গুড। আনিশা ইসলাম, মেহরিন, ইমরান হাসান ইমরান, তারা মাহমুদা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ইমরান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম কি, বাংলা সন যদি বলা হয়, এই যে বাংলা সন আপনারা যেটা দিচ্ছেন, বাংলা সন গণনা শুরু, বাংলা সন গণনা শুরু বা ঘোষণা, ঠিক আছে, শুরু হয়েছিল 1576 সাল থেকে, ঠিক আছে। আর যদি বলো বাংলা সন গণনার ভিত্তি বছর, এই ভিত্তি বছর কবে, সেটা হয়েছিল কবে? 1556 সাল। এই বছর কি হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল। তাই 1556 সাল ছিল বাংলা সন গণনার ভিত্তি বছর, আর বাংলা সন গণনা শুরুটা করা হয়েছিল বা ঘোষণা হয়েছিল 1576 সালে, ঠিক আছে। আর এটা করেছেন কে? সম্রাট আকবর, ঠিক আছে। অনেকে 1610 দিচ্ছেন, নো, 1610 না, এটা হবে 1576। তো এই হচ্ছে বিষয়। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আপনারা যারা আমাদের এই ক্লাসটি দেখছেন, ক্লাসটি যাতে অন্যেও এই ক্লাসটি পেতে পারে, আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন, তাহলে আমরা এরকম আরো ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, পরের প্রশ্ন আমরা একটু দেখি। ইংরেজি বর্ষ পরিক্রমায় পরপর দুটি 31 দিনের মাস হলো ড্যাশ। আচ্ছা, ইংরেজি বর্ষ পরিক্রমায় পরপর দুটি 31 দিনের মাস। আমরা জানি ছোটবেলা আমাদেরকে শিখিয়েছে জানুয়ারি, মানে উপরের অংশটা, এটা হচ্ছে 31 দিনে, ফেব্রুয়ারি, ঠিক আছে, এখানে আবার কিন্তু 29 দিনে হয়। তারপর হচ্ছে মার্চ, সেটা আবার 31 দিনে হয়। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আবার 30 দিনে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে মে আবার 31 দিনে হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ এই যে উপরের অংশগুলোতে, এই উপরের অংশগুলোতে 31 দিন ধরা হয়, তাই না? তো এরকম 31 আবার দুইটা একসাথে মিলে যায়, মানে এখানেও দুইটা মিলে যায়। কোনটা দেখেন তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে। তাহলে দেখেন এরকম কোন মাসটা আছে যেটা হচ্ছে দুইটাই 31 মাস? আপনারা দেখিয়ে বলেন তো, দুটোই 31 মাস। জি, আমাদের মনিরুজ্জামান মনির অ্যান্সার করে ফেলেছেন, অলরেডি অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে জুলাই, আগস্ট, তাই তো? জুলাই এবং আগস্ট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। হ্যাঁ, জুলাই, আগস্ট, এই দুইটা মাস হচ্ছে 31 মাস। তো এরকম আসে। তো ইংরেজি সাধারণত বছর হয় 365 দিনে, স্বাভাবিক। এটা হচ্ছে স্বাভাবিক বছর, ঠিক আছে। কিন্তু 366 দিন হয়, এটাকে কি বলা হয়? লিপ ইয়ার। এটাকে লিপ ইয়ার বলা হয়, লিপ ইয়ার, অথবা এটাকে অধিবর্ষ বলা হয়, অধিবর্ষ, অর্থাৎ একদিন বেশি হয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইংলিশ যেই ডেটগুলো, ইংলিশ যেই মানে বছরগুলো। আর যদি বলা হয় যে বাংলা লিপ ইয়ার কোনটা, মনে রাখবেন বাংলা লিপ ইয়ার যদি বলা হয়, সেটা হচ্ছে ওই যে ফাল্গুন মাস আছে না, ফাল্গুন, হ্যাঁ, এই যে ফাল্গুন, হ্যাঁ, ফাল্গুন মাস। আর ইংরেজি যদি বলা হয় লিপ ইয়ার কোনটা, বা লিপ ইয়ারের মাস কোনটা, তাহলে এটা হবে কোনটা বলেন তো? ইংরেজি লিপ ইয়ার এর মাস এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, ফেব্রুয়ারি। এগুলো পরীক্ষার হলে মনে থাকে না আপনাদের। আবার আরবি
কত দিনে 1 বছর হয়? তাহলে মনে রাখতে হবে আরবি বছর মোট কত দিনে হয়? 354 বা 355 দিনে হয়। ঠিক আছে, 354 এটা হচ্ছে স্বাভাবিক, আর 355 হচ্ছে লিপ ইয়ার। এই হচ্ছে আরবি মানে বছর গণনা পদ্ধতি। এভাবে সরি আমি কি ভুল দিলাম? হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি, আমি এটা ভুল দিয়ে ফেলেছি, তাই না? ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তাহলে খ এবং গ দুইটাই হয়। তাহলে আমরা উত্তর দিতে পারি এটা ঘ। বুঝতে পেরেছেন? খ এবং গ দুইটাই হয়, আমি ভুল দিয়ে ফেলেছি, সেজন্য আমি সরি। ঠিক আছে, খ এবং গ এই দুইটাই হচ্ছে। ঠিক আছে, ডিসেম্বর, জানুয়ারি, জুলাই, আগস্ট। ওকে, ডিসেম্বর, জানুয়ারি, জুলাই, আগস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝে যাচ্ছে, মনোযোগের সাথে ক্লাস করছেন। তাহলে আমরা মোটামুটি এই ক্যাটাগরির যদি প্রশ্ন আসে এখন থেকে পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ আমি পারবো। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন। তাহলে এই সম্পর্কে আমরা আমাদের যে রেগুলার ক্লাসগুলো হয় এখানে কিন্তু ধরে ধরে শেখানো হয়, ধরে ধরে। কোন সালটি লিপ ইয়ার হয়? এখানে 1996, 1303, 1790 নাকি 1600? মনে রাখবেন, যেই সাল, যে কোনো সালের লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, কত দ্বারা? 4 দ্বারা যদি বিভাজ্য হয় সেটা হচ্ছে লিপ ইয়ার। অর্থাৎ 00 এরকম যদি হয় তাহলে সেটা হবে কি? লিপ ইয়ার। দেখি আপনারা বের করেন, এগুলা যারা আপনারা অঙ্ক ভালো পারেন তারা অ্যান্সার করাটা খুব সহজ। এই তো আমি জানি আপনারা পারবেন এগুলো। হুম, 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য যদি হয়। ঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ লাস্ট 2 ডিজিট যদি 0-তে চলে আসে সেটা হচ্ছে আপনার, মনে করবে এটা লিপ ইয়ার। যেটা 0-তে আসবে না সেটা লিপ ইয়ার না। আবার লিপ ইয়ার বের করার আরেকটা পদ্ধতি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে 4 দিয়ে হয় না। আবার কিছু আছে যেসব বর্ষ 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা নয়, তাদেরকেও অধিবর্ষ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেগুলো লিপ ইয়ার না। মানে যেসব বর্ষ 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা নয়, তাদেরকে লিপ ইয়ার বলা হয় না। যেমন 1700 সাল, 1800 সাল, 1900 সাল, এগুলো। এই জন্য 1700, 1800, 1900, ঠিক আছে, এগুলো 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা এগুলো করা যাবে না, ভাগ করা যাবে না। তারপরে হ্যাঁ, তাহলে এগুলো সঠিক অ্যান্সার ঘ যারা দিয়েছেন তাদেরটাই হয়েছে ঘ। ওকে, আচ্ছা, আপনাদের একটা ঘোষণা দিয়ে নি, আমি 1 মিনিট সময় নিব। সেটা হচ্ছে 19তম নিবন্ধনে আমাদের একটা ফুল কোর্স চলছে। তো এই ফুল কোর্সে আপনারা যদি চান আমাদের এখানে ভর্তি হতে, আমরা এখানে ভর্তি নিচ্ছি। তবে সাথে আপনাদের আগে আমাদের এখানে যারা ভর্তি হয়েছে বই পায় না, এখন কিন্তু বই দেওয়ার সুযোগ আছে। আপনারা যদি আমাদের এখানে ভর্তি হন, আমরা 4টা বই দিব, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা বই আমরা ফ্রি দিচ্ছি ভর্তি হওয়ার সাথে সাথে। ঠিক আছে, আমাদের এখানে 100টা ক্লাস হবে। আমাদের এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের উপরে টোটাল 100টা ক্লাসের মাধ্যমে এই 4টা বই আপনাকে পড়িয়ে ফেলা হবে। যেই 4টা বই থেকে আপনি 90 আপ প্রশ্ন আপনি ইনশাল্লাহ এখান থেকেই অ্যান্সার করতে পারবেন, এটা যদি আপনার দখলে থাকে। আর কোনো বই কিনতে হবে না,
এখানে আমাদের যে 100+ ক্লাস হবে, এই 100+ ক্লাস আবার রেকর্ডও থাকবে। আপনি ক্লাসগুলো রেকর্ড করতে পারলেন, আর বইগুলো তো আপনার কাছে আছে, এই বইগুলো থেকে প্র্যাকটিস করতে পারলেন। ঠিক আছে, বইগুলো যদি আপনি বাজারে যান কিনতে, বাজারেও পাবেন, তবে এটার দাম হচ্ছে 1200 টাকা। অথচ আমাদের এখানে মাত্র 1499 টাকা অফারে যদি কেউ ভর্তি হয়, তাহলে 1499 টাকার মধ্যে বই আপনাকে ফ্রি দেওয়া হবে, তারপর হচ্ছে সাজেশন ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, 4টা বই ফ্রি, এবং কি যে চূড়ান্ত যে সাজেশন এটাও ফ্রি। তো সাথে কি পাচ্ছেন আপনি? সাথে হচ্ছে 100টা ক্লাস, তারপরে হচ্ছে পরীক্ষার জন্য আপনার কোনো পে করতে হবে না। তা আমাদের এখানে যদি আপনি ভর্তি হতে চান, ভর্তি হতে হলে নিচে দেওয়া নাম্বারে আপনি বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন 1499 টাকা, 01767265758। আমরা 2 দিন বা 3 দিন পর পর যারা যারা ভর্তি হয় একসাথে তাদের বইগুলো কুরিয়ার করে দিই। একজন ভাই বলেছে আমি বই পাইনি এখনো। আচ্ছা, দেখতে হবে যে আপনি কোন দিন টাকা পাঠিয়েছেন, মিনিমাম 3 দিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কুরিয়ারে 2 দিন বা 3 দিন সময় নেয় আপনার জায়গাতে পৌঁছাতে। আবার অনেক জায়গায় একটু লেটও হতে পারে, কারণ আমাদের এখানে ব্যবস্থা করে দিতে একটু মানে অনেক কাজ, তো অনেকগুলো বই, শত শত মানে দেখা যাচ্ছে যে পার্সেল এখান থেকে পাঠাতে হয়, হয়তো 2-1 দিন লেট হয়, কিন্তু আপনি পেয়ে যাবেন বই, এতটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি ইনশাল্লাহ। তো এই মুহূর্তে যারা ভর্তি হতে চান, এই মুহূর্তে আপনি ভর্তি হতে পারবেন। ভর্তি হতে আমাদের যে 01767265758 এই নাম্বারে আপনি বিকাশ বা নগদ থেকে 1499 টাকা সেন্ড মানি করে দেন। সেন্ড মানি করে দিয়ে আপনি কমেন্টে লিখে দেন যে সেন্ড মানি ডান। তাহলে আমরা চেক করব, চেক করে আপনাকে আপনার নামে এন্ট্রি হয়ে যাবে, এন্ট্রি অনুযায়ী আপনার বই চলে যাবে আপনার ঠিকানা ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার কথা। যারা আমার সাথে ক্লাস করছেন, আমি আবার ক্লাসে ফিরে যাচ্ছি। আসেন, প্রশ্ন হচ্ছে মৌলিক দর্শন শাস্ত্র হিসাবে বিবেচনা করা হয় কোনটিকে? নীতিবিদ্যা, মনোবিজ্ঞান, ধর্মশাস্ত্র নাকি অর্থনীতি? মৌলিক দর্শন শাস্ত্র, দর্শন, ফিলোসফি, তাই না? তো এটা একবারে বেসিক ফিলোসফি। আসলে কোনটাকে কনসিডার করা হয়, কোনটাকে বিবেচনা করা হয়? মৌলিক দর্শন শাস্ত্র হিসাবে বিবেচনা করা হয় কি নীতিবিজ্ঞানকে, নাকি মনোবিজ্ঞানকে, ধর্মশাস্ত্রকে, নাকি অর্থনীতিকে? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। দেখি অ্যান্সার করেন তো। আচ্ছা, অনেকে নীতিবিদ্যা দিয়ে ফেলেছেন, তাই না? আমি জানতাম আপনারা এটাই দিবেন। মনে রাখবেন, দর্শন শাস্ত্রের একবারে বেসিক যেটা ফিলোসফির বা মৌলিক দর্শন শাস্ত্রের বিবেচনা করা হয় যেটাকে, সেটাকে কি, সেটা কোনটা বলেন তো? এখানে আসলে উত্তর কিন্তু দেয়া নাই, এটা হচ্ছে অধিবিদ্যা হবে। ঠিক আছে, এটা কি হবে বলেন? এটা হবে অধিবিদ্যা। এটা হবে অধিবিদ্যা। অনেকে নীতিবিদ্যা দিয়ে ফেলেছেন, এটা হবে অধিবিদ্যা। এটাকে দর্শন শাস্ত্রের মানে মৌলিক হিসাবে কল্পনা করা হয়, অধিবিদ্যাকে। তারপরে আরেকটা প্রশ্ন, আধুনিক দর্শন শাস্ত্রের জনক কে? এই যে ফিলোসফিস্ট, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ফিলোসোফার? এখন বেকন, এরিস্টটল, হিউম নাকি ডেকার্ত, কাকে বলা হয় আধুনিক দর্শন শাস্ত্রের জনক? বেকন, এরিস্টটল, হিউম, ডেকার্ত। তো এটাতে মানে অনেকে কনফিউশন থাকবে যে আধুনিক দর্শন শাস্ত্র বলতে আসলে কাকে দেয়া যায়। অনেকে এরিস্টটল দিয়ে ফেলেছেন অলরেডি, এই যে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে কিন্তু ভুলভাল অ্যান্সার দিচ্ছেন। কিন্তু খুব সাবধানে আমাদের আব্দুল লতিফ শাহ আলম, উনি তো একবার কনফিডেন্টলি অ্যান্সার করেছেন ভুল। তারপর লেকচার শিট দিবেন কি? জি ভাইয়া, লেকচার শিট দেয়া হবে ইনশাল্লাহ। তারপর লেকচার শিট বলতে আমরা বই দিব, এই বইগুলো আমাদের লেকচার শিট। হ্যাঁ, আমাদের বইগুলো আপনাদের একবারে সাজানো লেকচারের মতো করে। আপনি আমাদের এখানে ভর্তি হলে আপনাকে বইটা খাওয়াই দেওয়া হবে, বুঝতে পেরেছি? এটা আমরা নিজ দায়িত্বে বই আমরা পড়িয়ে ফেলবো। অনেকে বই দেখে মনে করে যে লেকচার শিট দিলে এটা ছোট ছোট হতো, আমাদের লেকচার শিট এর মতো করেই হচ্ছে বইগুলো।
বুঝতে পেরেছেন? আমাদের 100 ক্লাসের মধ্যে আপনার পড়া শেষ, বই শেষ। বুঝাতে পেরেছি? তো আধুনিক দর্শন শাস্ত্রের জনক যাকে বলা হয় তিনি হচ্ছেন দেকার্ত, ওনাকে বলা হয়। কিন্তু যদি বলা হতো যে দর্শন শাস্ত্রের জনককে, যে দর্শন শাস্ত্রের জনক কে, দর্শন শাস্ত্রের জনক যিনি, তিনি হচ্ছেন সক্রেটিস। ঠিক আছে, এই যে সক্রেটিস, ওনাকে দর্শন শাস্ত্রের জনক বলা হয়। যদি বলা হয় প্রথম দর্শন শাস্ত্রবিদ কে ছিলেন, হ্যাঁ সেটা হচ্ছে থেলিস হবে, থেলিস। এই যে থেলিস, ওনাকে বলা হয় প্রথম দর্শন শাস্ত্রবিদ। আর দর্শন শাস্ত্রের জনক যিনি, তিনি হচ্ছেন এই সক্রেটিস। আর আধুনিক দর্শন শাস্ত্রের জনক যিনি, তিনি হচ্ছেন দেকার্ত। এইভাবে আপনাদের প্রশ্নগুলো ঘুরে আসে। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আমি পরবর্তী প্রশ্ন দেখাচ্ছি। জি, আপনারা, হ্যাঁ বই আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বই আমরা যারা ভর্তি হয়, বই আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি। বইয়ের জন্য আলাদা আপনাকে টেনশন করতে হবে না। জাস্ট আপনার ঠিকানাটা ঠিক মতো দিয়েন। অনেকে ঠিকানা ভুল দিলে রং ঠিকানায় চলে যাবে। ঠিকানাটা আপনি একটু আমাদেরকে দিবেন, আমরা আপনাকে জানতে চাইবো। আপনি ভর্তি হওয়ার পরে আমাদের একটা নক দিলে যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, আমাকে এন্ট্রি দেন, তখন আমরা এন্ট্রি দেই, আপনার কাছ থেকে ঠিকানা নেই, ঠিকানা নিয়ে তারপরে আমরা হচ্ছে বই পাঠাই। জি, তারপরে আসেন পরের প্রশ্ন, যে মুসলিম দর্শন শাস্ত্রের জনক কে? তাইলে এতক্ষণ আমরা শিখেছি প্রথম দার্শনিক, তারপরে দর্শন শাস্ত্রের জনক, আধুনিক দর্শন শাস্ত্রের জনক। এখন আবার বলছে মুসলিম দর্শন শাস্ত্রের জনক কে? ইবনে সিনা? নো, তিনি একজন চিকিৎসাবিদ ছিলেন। আল কিন্দি? নো। আল ফারাবি নাকি আল গাজালি? তো এটা নিয়ে অনেকের কাছেই বিতর্ক থাকতে পারে। দেখি আপনারা অ্যান্সার করে জানাবেন যে এখানে সঠিক অ্যান্সার কোনটা। মুসলিম, হ্যাঁ দর্শনের জনক কে? মুসলিম দর্শনের জনক কে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা যারা কিন্দিকে দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। মুসলিম দর্শন শাস্ত্রের জনক কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আল কিন্দি। আল কিন্দি হচ্ছে একজন দার্শনিক, মুসলিমদের সোনালী যুগের একজন দার্শনিক ছিলেন। আর ওনার জন্মটা কোন দেশে? মনে রাখবেন, কিন্দের যে জন্ম, সে জন্মটা হচ্ছে ইরাকে। ঠিক আছে, এই ইরাকে হচ্ছে এই কিন্দি এর জন্ম, যাকে মুসলিম দর্শন শাস্ত্রের জনক বলা হয়। তা আপনাদের পরীক্ষাতে আসে মুসলিম দর্শন শাস্ত্রের জনক কে? তাহলে আল কিন্দি, ইবনে সিনা হবে না। যারা যারা ইবনে সিনা দিয়েছেন তাদেরটা ভুল হয়েছে, নো টেনশন। যে অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। বই চেঞ্জ হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে বইও পরিবর্তন হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর সাধারণ জ্ঞান তো পরিবর্তন হবেই। সরকার পরিবর্তন না হলেও সাধারণ জ্ঞান অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশের? মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া নাকি লিবিয়া? প্রখ্যাত দার্শনিক আল খালদুন, ইবনে খালদুন যে দেশের? মরক্কো? হ্যাঁ, মরক্কো একটি মুসলিম কান্ট্রি। এটা হচ্ছে কোন দেশে? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। কিন্তু ইবনে খালদুন কিন্তু এই দেশের না। যদি বলা হতো ইবনে বতুতা, তখন এই মরক্কোর হতো, তাই না? ইবনে বতুতা তিনি হচ্ছেন মরক্কোর। আলজেরিয়া না, আলজেরিয়া হচ্ছে সবচেয়ে বড় আফ্রিকার মুসলিম দেশ, কিন্তু এই দেশটাতেও
ইবনে খালদুনের জন্ম নয়, তাহলে কি তিউনিসিয়া? ইয়েস, এই তিউনিসিয়াতে হচ্ছে ইবনে খালদুনের জন্ম। ঠিক আছে, ইবনে খালদুনের জন্মটা হচ্ছে কোথায়? তিউনিসিয়াতে। ক্লিয়ার? জি, ববি আপু, সুজন, জীবন্ত, রহস্যময়, তারপরে হচ্ছে আমাদের আঞ্জুয়ারা খাতুন, আপনাদের গুলো সঠিক হয়েছে। হ্যাঁ, সঠিক হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তারপরে এমডি নাসিম, ফরিদা আক্তার, মিতু আপু, আপনারটাও সঠিক হয়েছে, তিউনিসিয়া দিয়েছেন। তারপরে রাজিয়া সুলতানা আপু, আপনারটাও সঠিক হয়েছে। তারপর রিয়াদ, মাহমুদুল হাসান রিয়াদ, হ্যাঁ আপনাদেরটা সঠিক হয়েছে। তারপরে হচ্ছে রাব্বানি, বোরহানুদ্দিন রাব্বানিটা সঠিক হয়েছে। তারপরে মিলন ঘোষ, ফারজানা পিঙ্কি, তাজকি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তার মানে সঠিক বলেছেন আপনারা। আর আমি আবারও একটু স্মরণ করে দিচ্ছি, আমাদের এখানে 19তম নিবন্ধনের ফুল কোর্স আমরা করাচ্ছি। আপনি যদি আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হতে চান, 19তম নিবন্ধনের ফুল কোর্সে আমরা আপনাকে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ, এই 4টা বিষয়ের দায়িত্ব নিব আমরা। এই 4টা বিষয়ের যে জেনারেল যে ফুল কোর্সটা, এই কোর্সটা আমাদের এই কোর্সের মধ্যে করিয়ে দিব, এবং কি আমরা ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে 4টা বই ফ্রি দিচ্ছি। শুধু তাই নয়, পরীক্ষার আগে আমরা একটা সাজেশন দিব, এই সাজেশনটাও আপনাদেরকে ফ্রি দিব। আমাদের ভর্তি ফি হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে 3000 টাকা আমাদের রেগুলার ফি, কিন্তু লাইভ চলাকালীন সময় মাত্র 1499 টাকা। আপনি যদি 19তম নিবন্ধনের নতুন জেনারেল কোর্সে ভর্তি হতে চান, 01767265758 এই নাম্বারে হচ্ছে আপনি সেন্ড মানি করবেন। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে, এই নাম্বারে হচ্ছে আপনার কি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে স্ক্রিনশট দিলে আমরা আপনাকে একটা পার্সোনাল গ্রুপে অ্যাড করব। আপনার কাছ থেকে অ্যাড্রেস জানতে চাইবো, কারণ যে অ্যাড্রেসে আমরা এই বইগুলো পাঠিয়ে দিব। ঠিক আছে, ইতিমধ্যে যারা বই পান নাই কিন্তু ভর্তি হয়েছেন, আপনি আমাদের সাথে যদি বইয়ের ব্যাপারে কথা বলতে চান, তাহলেও এই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি বই কিনতে পারবেন। ঠিক আছে, যারা হচ্ছে বই নেয়ার আগে আমাদের 999 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাদের জন্য হচ্ছে 1500 টাকায় পৌঁছতে যত টাকা লাগবে তত টাকা দিয়ে দিলে আপনাকে বই পাঠিয়ে দিব। আর যারা শুধু 1499 টাকা দিয়েছেন, মানে এখন 1499 টাকা দিয়েছেন, তাকে আর এক্সট্রা 1 টাকা দিতে হবে না, আপনাকে বই আমরা পাঠিয়ে দিব। আচ্ছা, এবার আসি আমরা পরের প্রশ্নটি। ইবনে খালদুন একজন বিখ্যাত দার্শনিক, পর্যটক, ঐতিহাসিক, সেনাপতি। তাহলে ইবনে খালদুন কে ছিলেন? এটা দেখেন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা পদে এই প্রশ্নটা এসেছে, বারবারই আসে এই প্রশ্নটা। তাহলে ইবনে খালদুন একজন বিখ্যাত দার্শনিক। ইবনে খালদুন একজন বিখ্যাত কি? তিনি একজন ফিলোসোফার ছিলেন, একজন ফিলোসফিস্ট ছিলেন। তারপরে আরেকটা প্রশ্ন দেখেন, কিতাবুল ইবার এর লেখক কে? কিতাবুল ইবার এটা বার্টন রাসেল না, উনি হচ্ছেন ইংলিশ। তাহলে ওনার বইয়ের নামগুলো ইংলিশের মতো হবে। ইবনে খালদুন নাকি প্লেটো, সক্রেটিস? তাহলে প্লেটো, সক্রেটিস, তো ওনাদের সময় তো আসলে আরবি এত প্রসিদ্ধ ছিল না। যেহেতু কিতাবুল ইবার বুঝেই যাচ্ছে এটা একটু অ্যারাবিক টাইপের নাম, সুতরাং আমরা ইংলিশে যেখানে আছে এগুলো আমরা কেটে দিব। তাহলে ইবনে খালদুন এই নামটা একটু মুসলিম মনে হয়, তার মানে এই বইটার লেখক হচ্ছে ইবনে খালদুন। তাহলে কিতাবুল ইবার এটা লেখক কে? ইবনে খালদুন। যেমন এরকম দেখেন কিতাবুর রেহলা, তাহলে বুঝতে পারছেন এটা মুসলমানদের কিতাবুর রেহলা। এই যে কিতাবুর রেহলা নামক একটা বই, এই বইটা লিখেছিলেন মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা। এই সে ইবনে বতুতা যিনি হচ্ছেন মরক্কোর পরিব্রাজক ছিলেন। মরক্কোর পরিব্রাজক, যারা পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে যেত, গিয়ে তথ্য সংগ্রহ করত, তাদেরকে পরিব্রাজক বলা হতো, অর্থাৎ সাংবাদিক বলা হতো বা পর্যটক বলা হতো।
তো ইবনে বতুতা তিনি যে বইটা লিখেছেন সেটা হচ্ছে কিতাবুর রেহলা। এই বইটার মধ্যে একটা লাইন ছিল এরকম, দোজক পূর্ণ আজ নিয়ামত, অর্থাৎ বাংলাদেশকে তিনি দোজকের সাথে তুলনা করেছেন। এই যে দোজক, কাকে তুলনা করেছেন? বাংলাদেশকে। ঠিক আছে, বাংলাকে তিনি দোজকের সাথে তুলনা করেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাকে জান্নাতের সাথে তুলনা করেছেন বা জান্নাতাবাদ বলেছেন কে? বাংলাকে জান্নাতাবাদ বলেছেন কে? যদি পারেন কমেন্টে জানান। দোজক পুরাজ নিয়ামত, দোজকের মধ্যে হচ্ছে নিয়ামত, এটা বলেছেন ইবনে বতুতা। কিন্তু জান্নাতাবাদ কে বলেছেন এটা একটু কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের সীমা আক্তার, রাজিয়া সুলতানা, ফারজানা পিঙ্কি, ববি, ইমরান হাসান ইমরান, তারপরে হচ্ছে মাহবুব, খুব অ্যাক্টিভ বর্ষা দেব, মাইশা মাহি, আরিয়ান রানী, মাহমুদুল হাসান রিয়াদ, থ্যাংক ইউ সো মাচ। ববি আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি অনেকগুলো অ্যান্সার দিয়েছেন। আর প্রথম অ্যান্সারটি যিনি করেছিলেন তার নাম হচ্ছে ইসমতারা মনিকা। ইসমতারা মনিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি নামটা ঠিক মতো লিখেন নাই আর কি, নামটা ভুল হয়েছে। কিন্তু লাবণী দাস, আপনারটা সঠিক হয়েছে। হজরত হাফেজ মোহাম্মদ শওকাত, আপনারটা সঠিক হয়েছে। নাসিম, তারপরে সঞ্জিদা আক্তার, সীমা, তারপরে হচ্ছে আমাদের মারিয়াম আক্তার, আব্দুল লতুফ, শাহ আলম, মাহমুদুল হাসান রিয়াদ, ফরিদা আক্তার মিতু, মাহিয়া মাহি। হ্যাঁ, আপনাদের অ্যান্সারগুলো সঠিক হয়েছে। সুমাইয়া খাতুন, আপনারটা সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইমরান হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা যারা সঠিক অ্যান্সারটি করেছেন। তার মানে জান্নাতাবাদ যিনি বলেছিলেন তিনি হচ্ছেন হজরত হুমায়ুন, ওনার নাম হচ্ছে সম্রাট হুমায়ুন। ওনার নাম হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুন। এই সেই মুঘল সম্রাট হুমায়ুন যিনি বাংলার নাম দিয়েছিলেন কি? জান্নাতাবাদ। তাহলে বাংলার নাম জান্নাতাবাদ রেখেছিলেন যিনি, তার নাম হচ্ছে সম্রাট হুমায়ুন। এই তাহলে নাম দেখে বুঝে নিতে হবে এগুলো লেখা হচ্ছে মুসলিমরা। ঠিক আছে, মুসলিমরা। তো আবার নেগেটিভ, আর আরবি বইগুলোকে নেগেটিভ ভাবে উপস্থাপন করেছে ইংলিশ ম্যান যারা, তারা। তো নেগেটিভ যদি হয় তাইলে ইংলিশ লেখকদের নাম মিলে যেতে পারত। এবার আসেন লেবিয়াথান গ্রন্থের লেখককে, হবস, রুশো, মন্টেস্কু। দেখি অ্যান্সার করবেন আপনারা। লেবিয়াথান গ্রন্থের লেখক কে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, লেবিয়াথান গ্রন্থের লেখক, লেবিয়াথান যে গ্রন্থটা লেবিয়াথান, এই লেবিয়াথান গ্রন্থের লেখক যারা হবসকে দিয়েছেন, টমাস হবস, তাদেরটাই সঠিক হয়েছে। এই প্রশ্নটা কিন্তু অ্যাডমিশন টেস্টে এসেছে। লেবিয়াথান গ্রন্থের লেখককে, তার মানে কিছু বিখ্যাত যে গ্রন্থ, এখান থেকে একটা প্রশ্ন আপনাদের আসবে। বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ, আবার বিখ্যাত ব্যক্তি এখান থেকে, অথবা উপাধি, বিখ্যাত ব্যক্তিদের যে উপাধি, এখান থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা 100%। অর্থাৎ একটা প্রশ্ন আপনি এখান থেকে পাবেনই। ঠিক আছে, বিখ্যাত গ্রন্থ অথবা বিখ্যাত ব্যক্তি অথবা বিখ্যাত উপাধি, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। তাহলে আমরা জানলাম লেবিয়াথান গ্রন্থের লেখক কে? এটা হচ্ছে হবস, টমাস হবস, যিনি বাস্তব ধর্মী কথা বলতেন। টমাস হবস সবসময় বাস্তব ধর্মী কথা বলতেন। তারপর দেখেন আরেকটা প্রশ্ন, মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। মানুষ স্বভাবতই সেলফ সেন্টার্ড হয়, তাই না? মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক মানে কি? সেলফ সেন্ট্রাল। তাহলে এই যে সেলফ সেন্ট্রাল, এটা আসলে উক্তিটা কে করেছিলেন? লর্ড অ্যাক্টনের, নাকি প্লেটো, নাকি থমাস হবসের, নাকি কুঁতের, অগাস্ট কুঁতের? ন। তাহলে কোন নাম্বার হচ্ছে না। আপনারা এটা দেখি বিভিন্ন স্ট্যাটাসের মধ্যেও কিন্তু ব্যবহার করা হয়।
ঠিক আছে, স্ট্যাটাসের মধ্যে এই উক্তিটা দেয়া হয়ে থাকে, মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। তাহলে এই উক্তির সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে থমাস হবস। তো যারা যারা থমাস হবস দিয়েছেন তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, যে থমাস হবসই হচ্ছেন এই উক্তিটির প্রণেতা। তারপরে আসি, ইমানুয়েল কান্ট কোন দেশে জন্মেছিলেন? ইমানুয়েল কান্ট উনি কি জার্মানি নাকি ফ্রান্স, ইতালি নাকি রাশিয়া? দেখি অ্যান্সার করবেন। ইমানুয়েল কান্ট কোন দেশে জন্মিয়েছিলেন? ইমানুয়েল কান্ট কোন দেশে জন্মিয়েছিলেন? অনেকে ফ্রান্স দিচ্ছেন, না ফ্রান্স না, ফ্রান্স হবে না, মনে রাখবেন ইমানুয়েল কান্ট উনি কিন্তু জার্মানিতে জন্মিয়েছিলেন, উনি ফ্রান্সে নয়। আপনারা ফ্রান্স দিয়ে ভুল করেছেন। তাহলে ইমানুয়েল কান্ট উনি হচ্ছেন জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন, ইভেন জার্মানের নাগরিক, তবে তিনি ফ্রান্সেরও নাগরিক ছিলেন। এই কারণে অনেকে ফ্রান্স দিয়ে দেয়, কিন্তু এখানে কোন দেশে জন্মেছিলেন যেহেতু বলেছে, তার মানে উনি জন্মটা হয়েছে যে দেশে সেটা হচ্ছে জার্মানিতে। জন্মসূত্রে জার্মানের নাগরিককে, সেটা হচ্ছে ইমানুয়েল কান্ট। আমাদের ভর্তির সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমার লাইভ চলাকালীন সময় মাত্র এই অফারটি চলবে। 19তম নিবন্ধন জেনারেল কোর্সের 1499 টাকার যে অফারটি, এই অফারটি আমার ক্লাস চলাকালীন সময়ে, আমার ক্লাস কেটে গেলে আমাদের রেগুলার যে ফিজ 3000 টাকা, 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর এখন যদি ভর্তি হন মাত্র 1499 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। 1499 টাকার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমাদের 4টি বই, তারপর চূড়ান্ত সাজেশন, এবং এখানে 100টির উপরে ক্লাস হবে, যে ক্লাসগুলো রেকর্ড থাকবে। আর সকল ক্লাসের উপরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষার জন্য আলাদা কোনো ফি দিতে হবে না। অর্থাৎ 1499 টাকার মধ্যে আপনি অনেকগুলো সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। 1499 টাকার মধ্যে এই সুযোগগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান, যে নাম্বার দেয়া আছে, আমাদের নাম্বারটি হচ্ছে এই যে নাম্বারটা 01767265758, এই নাম্বারে আপনি 1499 টাকা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলেই আমরা আপনাকে একটা পার্সোনাল গ্রুপে আমরা অ্যাড করব, যেখানে আপনার কাছ থেকে অ্যাড্রেস চেয়ে আমরা বই পাঠিয়ে দেব। আসেন, কোন ব্যক্তি একাধারে গণিতবিদ, দার্শনিক ও সাহিত্যিক? তিনি এক গুণে গুণান্বিত না, কয়েকটা গুণে মাল্টি ট্যালেন্টেড একটা পার্সন আধুনিক যুগের। তিনি একজন সাহিত্যিক, দার্শনিক, আবার একজন গণিতবিদ। তা আপনারা জানেন বিসিএস এ এই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন আসেই, ইদানিং অনেক প্রশ্ন এসেছে। তাইলে কোন ব্যক্তি একাধারে গণিতবিদ, দার্শনিক ও সাহিত্যিক? প্লেটো নাকি মোপাসা নাকি রাসেল নাকি রবীন্দ্রনাথ? আচ্ছা, প্লেটো, ঠিক আছে, প্লেটো দার্শনিক, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী, সব ঠিক আছে, কিন্তু তিনি গণিতবিদ ছিলেন না, এই কারণে ওনাকে আমরা সঠিক নিতে পারছি না। মোপাসা আসলে আমি অত একটা পরিচিত নাই ব্যক্তির সাথে। তাহলে রাসেল, উনি কে? বার্ট্রান্ড রাসেল। ইয়েস, বার্ট্রান্ড রাসেল, যিনি একজন গণিতবিদ ছিলেন, যিনি একজন দার্শনিক ছিলেন, যিনি একজন সাহিত্যিক ছিলেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মিলে যায় তিনি একজন সাহিত্যিক ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মিলে যায় তিনি একজন দার্শনিক ছিলেন, কিন্তু তিনি গণিতবিদ ছিলেন না। যদি গণিতবিদ হতেন তাহলে এখানে অ্যান্সার দুইটাই হইতো, সেটা হচ্ছে রাসেল এবং রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গণিতে অত একটা ভালো ছিলেন না, আমার মতো গণিতে দুর্বল ছিল। আর আপনারা কিন্তু গণিতে যদি দুর্বলতা থেকে থাকে এটা কাটিয়ে উঠান। আমি দেখেছি আমার সাথে যারা যারা চাকরির পরীক্ষা দিয়েছে, আমার আগে কয়েকজনের চাকরি হয়েছে শুধু গণিতে ভালো হওয়ার কারণে। এই জন্য ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? এখন চাকরির জগতে এগিয়ে থাকতে চাইলে ম্যাথমেটিক্স, গণিতে ভালো নাম্বার উঠানো সম্ভব হইলে হলো, ঠিক আছে? মানে সবার অ্যান্সার এক হয়, কিন্তু সাধারণ জ্ঞানে দেখা যাচ্ছে যে বিতর্ক থাকে। আপনি অ্যান্সার করেছেন একটা, কিন্তু যিনি পরীক্ষক উনি অ্যান্সার দিচ্ছেন আরেকটা। কিন্তু গণিতের 2 দিয়ে 4 হয়, এটাকে কেউ নাড়াইতে পারে না। আচ্ছা, কোন ব্যক্তি একাধারে গণিতবিদ, এটা গেল। এবার আসেন, কোন সালকে ভিত্তি ধরে হিজরি সাল গণনা করা হয়? এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। আচ্ছা, শুধু এই প্রশ্নটা বাকি আছে,
কিন্তু আমি মুখে বলেছিলাম। হিজরি সন কে প্রবর্তন করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর? আচ্ছা দেখি অ্যান্সার করেন আপনারা। গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেকের অ্যান্সার হয়েছে হিজরি সনের প্রবর্তক কে। তাহলে প্রশ্নটি হলো হিজরি সন কে প্রবর্তন করেন? হিজরি সন প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন হলো ইংরেজি সন কে প্রবর্তন করেন? লিখেন ইংরেজি সনের প্রবর্তক। ইংরেজি সনের প্রবর্তক যিনি, তিনি হচ্ছেন ত্রয়োদশ গ্রেগরি। তাহলে ত্রয়োদশ বা 13তম গ্রেগরি, উনি হচ্ছেন ইংরেজি সনের প্রবর্তক। আবার যদি বলা হয় বাংলা সনের প্রবর্তক কে, বাংলা সনের প্রবর্তক যদি বলা হয় সেটা হবে সম্রাট আকবর। সম্রাট আকবর উনি হচ্ছেন বাংলা সনের প্রবর্তক। আর ইংরেজি সনের প্রবর্তক হলো ত্রয়োদশ গ্রেগরি। উনি একজন পোপ ছিলেন, বুঝতে পেরেছেন? আপনি লিখে নিতে পারেন পোপ। উনি কিন্তু একজন পোপ ছিলেন। পোপ হচ্ছে খ্রিস্ট ধর্মের একটি পদবী। তাহলে পোপ ত্রয়োদশ গ্রেগরি ইংরেজি সনের প্রবর্তক। আর বাংলা সনের প্রবর্তক তো বললাম, যিনি হচ্ছেন সম্রাট আকবর। কিন্তু যদি প্রশ্ন করা হয় বাংলা সনের জনককে, মনে রাখতে হবে বাংলা সনের জনক যদি বলা হয় তাহলে আহমেদ ফতিউল্লাহ খান সিরাজি। ওনার নাম হবে আহমেদ ফতিউল্লাহ খান সিরাজি, ইরানের। ঠিক আছে, ওনার বাড়ি কোথায়? ইরান। উনি একজন ফার্সি কবিও ছিলেন। তাহলে আহমেদ ফতিউল্লাহ খান সিরাজি ইরানের, পারস্যে তার ফার্সি ভাষা হচ্ছে তার অনেক ভালো দক্ষতা রয়েছে। তো তিনি মূলত আকবরের রাজদরবারে ছিলেন। রাজদরবারে থেকে হচ্ছে মানে আকবরকে সহায়তা করতেন। তো তাকে দায়িত্ব দেয়া হলো যে বাংলা সন তৈরি করেন। তখন তিনি কি করলেন? তিনি আরবি এবং ইংরেজি, মনে রাখবেন আরবি এবং ইংরেজি এই দুইটার সাথে মিল রেখে বাংলা সন তৈরি করলেন। বাংলা সন তৈরি। তাহলে আরবি এবং ইংরেজি সনের সাথে মিল রেখে, আরবি এবং ইংরেজি সনের সাথে মিল রেখে কোন সন তৈরি করা হয়? সেটা হচ্ছে বাংলা সন তৈরি করা হয়। আচ্ছা, তাহলে কি ডান? আশা করি যে আপনাদের হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে হিজরি সন কত দিনে হয়? হিজরি সন 360 দিনে, 354 দিনে, 355 দিনে, 365 দিনে। তাহলে মনে রাখতে হবে হিজরি সন কত দিনে হয়। স্বাভাবিক যেই হিজরি সনটা সেটা হচ্ছে 354 দিনে হয়। যে বছর লিপিয়ার হয় ওই বছর হয় 355 দিনে। ঠিক আছে, তাহলে হিজরি সনটা 354 দিনে হয়। আজ হিজরি সন শুরু হয় কি দিয়ে? মহররম দিয়ে। ঠিক আছে, মহররম, এই যে মহররম মাস, এটি হচ্ছে প্রথম। ঠিক আছে, প্রথম মাস। তাহলে আরবি যে মাসগুলোর মধ্যে প্রথম মাস কোনটি? মহররম মাস। যেমন বাংলা এরকম প্রথম মাস আছে, ইংরেজির যেমন প্রথম মাস আছে, তেমনি ভাবে হিজরি সনের যে প্রথম মাস সেটা হচ্ছে মহররম মাস। ঠিক আছে, হিজরি সনের প্রথম মাস কোনটা? সেটা হচ্ছে মহররম মাস। আবার দেখা যাচ্ছে যে আপনাদের এরকম টাইপের অনেক প্রশ্ন আমি দেখেছি যে বর্তমানে কত হিজরি চলে? আপনারা কি জানেন বর্তমানে কত হিজরি? বর্তমানে হচ্ছে 1447 হিজরি। 1447 হিজরি বর্তমান বছর। তাহলে বর্তমান বছর যেটা, সেটা হচ্ছে
1447 হিজরি চলছে, চলমান। ঠিক আছে, বর্তমান যে হিজরিটা চলছে সেটা হচ্ছে 1447। যেমন আজকে হচ্ছে 22 জিলহজ। জিলহজ মাসের কয় তারিখ? আজকে কিন্তু 22 তারিখ। তো এরকম ইন্টারেস্টিং এই জিনিসগুলো, কিন্তু পরীক্ষাতে আসলে অনেকেই অ্যান্সার করাটা মানে ভুল করে ফেলেন। আপনারা অনেকেই দেখি ভুল অ্যান্সার করে ফেলে। তা আপনারা যারা এই যে সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিবেন তাদের জন্য একটু গুরুত্ব দিয়ে আমরা পড়াচ্ছি, কারণ সামনে আপনাদের পরীক্ষা। অথবা আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য মূলত আমরা গুরুত্ব দিচ্ছি। এই কয়েক ক্যাটাগরির স্টুডেন্টকে আমরা এই প্রশ্নগুলো দিয়ে দেখিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি, যে যে বিষয়গুলো আসতে পারে গবেষণা করে ওগুলোই আপনাদেরকে বেশি বেশি পড়াচ্ছি। সুতরাং ক্লাসগুলো মিস করা কোনো উচিত হবে না। ক্লাস মিস মানে আপনি মিস হয়ে যাবেন। আচ্ছা, আমি যে কথা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের লাইভ চলাকালীন সময় মাত্র 1499 টাকা, কিন্তু লাইভ কেটে গেলে কত? আমাদের এখানে 3000 টাকা দিয়ে আপনাকে ফুল কোর্সে ভর্তি হতে হবে। আমাদের এখানে ভর্তি হলে পরে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমরা 4টা বই আপনাকে দিব। বাংলাদেশে প্রথম যারা হচ্ছে বই দিচ্ছি, হ্যাঁ বই দিচ্ছি, তারপর হচ্ছে শীট দিচ্ছি। বাংলাদেশে প্রথম আমরাই বইও দিচ্ছি, তো চূড়ান্ত যে সাজেশন এটাও দিচ্ছি ফ্রিতে। ঠিক আছে, অনেকে শুধু শীট দিয়ে বাস শেষ, কিন্তু আমাদের এখানে কিন্তু বই দেয়া হয়, চূড়ান্ত সাজেশন দেয়া হয়, ক্লাস রেকর্ড এটা তো থাকবে আপনার, এবং এই পরীক্ষাটা আপনি ফ্রিতে দিতে পারবেন। প্রতিটা ক্লাসের উপরে আমাদের পরীক্ষা হয়, প্রতিটা ক্লাসের উপরে পরীক্ষা হয়। সুতরাং আমাদের এখানে আপনি নিশ্চিন্তে দায়িত্ব দিতে পারেন আমাদেরকে, আমরা আপনাকে পড়াবো 4টা বিষয়। যারা ভর্তি হবেন 01767265758 এই নাম্বারে বিকাশ নগর থেকে টাকা পাঠিয়ে শুধু স্ক্রিনশট পাঠাবেন এই নাম্বারে, অথবা কল দিবেন। টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন যে আমার লাস্ট নাম্বার হচ্ছে এটা, আমি টাকা পাঠিয়েছি, অ্যাড করেন। আচ্ছা, এখন আসেন কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে। পৃথিবীতে অনেক ভাষা আছে, পৃথিবীতে প্রায় 7K প্লাস ভাষা রয়েছে, 7000-এর উপরে ভাষা রয়েছে। তো এর মধ্যে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? আপনারা কি করবেন জানেন? হুট করে অ্যান্সার করে ফেলেন মান্দারি। এই যে মান্দারিন আপনি অ্যান্সার করলেন, এটা কিন্তু ভুল, এটা কিন্তু হবে না। এখানে বলেছে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, মানে সারা পৃথিবীর সব মানুষকে বুঝিয়েছে। তাহলে এখানে মান্দারিন হচ্ছে না। মাতৃভাষা যদি বলা হতো তখন মান্দারিন হতো। যারা চায় না তারা মান্দারিন ভাষাটা ব্যবহার করে। অথচ কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, এর সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে ইংরেজি ভাষা। এই প্রশ্নটা কিন্তু মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে এসেছে, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়ে এসেছে। এটা একটা সাংবিধানিক পদবি, সাংবিধানিক চাকরি। এখানে কিন্তু এর প্রশ্নটা এসেছে যে কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে, সেটা হচ্ছে ইংরেজি ভাষায়। আর যদি বলা হতো মাতৃভাষার দিক থেকে, ঠিক আছে, মাতৃভাষার দিক থেকে অথবা ব্যবহারকারীর দিক থেকে, ব্যবহারকারীর দিক থেকে সংখ্যায় এগিয়ে কোনটা, সেটা হচ্ছে এ মান্দারিন। ঠিক আছে, মান্দারিন ব্যবহারকারীর দিক থেকে সংখ্যায় কোন ভাষার লোক সবচেয়ে বেশি, সেটা হচ্ছে চাইনিজ ভাষা বা মান্দারিন ভাষা। কিন্তু সবচেয়ে পপুলার এবং মানুষজন ব্যবহার করতে বাধ্য কিছু কিছু কারণে, এটা হচ্ছে আপনার ইংরেজি ভাষা। ঠিক আছে, এই কারণে ইংরেজি হচ্ছে খুবই পপুলার বা জনপ্রিয় ভাষা হচ্ছে এই ইংরেজি। ইভেন ইংলিশ শুধু একটা ভাষা না, এটাকে বলা হয় কমন ল্যাঙ্গুয়েজ বলা হয়, লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয় এটাকে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা কেন বলা হয়? কারণ এটা হচ্ছে সকল দেশে ব্যবহার করলে কেউ না কেউ আপনার এই ভাষাটা বুঝবে। কিন্তু আপনি যদি পর্তুগিজ ভাষা আমার দেশে আইসা বলেন, পর্তুগিজ ভাষার লোক খুঁজে পাওয়াটা সো টাফ হয়ে যাবে। আপনি যদি আইসা হিব্রু ভাষায় কথা বলেন বাংলাদেশে, তাহলে এই ভাষার লোক পাওয়াই যাবে না। কিন্তু ইংরেজি ভাষায় কথা বললে হ্যাঁ, দেখা যাচ্ছে যে মুষ্টিমেয় স্টুডেন্ট বা শিক্ষিত মানুষজন ইংরেজি ভাষাটা বুঝতে পারছে। কোরিয়া যে বলেন, চায়নায় বলেন, আলজেরিয়ায় গিয়ে বলেন, ইংলিশ ভাষাটা বুঝবে। এই কারণে ইংরেজি ভাষা হচ্ছে একটি জনপ্রিয় ভাষা এবং এটাকে কমন ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে,
এটাকে কমন ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবার আমরা দেখব মান্দারিন কোন দেশের ভাষা। দেখি মান্দারিন কোন দেশের ভাষা, এটা কি থাইল্যান্ডের ভাষা নাকি ভিয়েতনামের ভাষা? মান্দারিন কোন দেশের ভাষা? থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন নাকি জাপান? একটু আগে আমরা বলেছিলাম মান্দারিন এটা হচ্ছে চীনের ভাষা, তাহলে চাইনিজ যে ভাষাটা এটার আরেক নাম হচ্ছে মান্দারিন ভাষা। এই ভাষার লোকজন সবচেয়ে বেশি, ঠিক আছে? এই ভাষার লোক হচ্ছে চীনে, তো লোক সংখ্যা বেশি, তাই না? এই হচ্ছে কাহিনী। তাহলে চীন হচ্ছে মান্দারিন ভাষায় প্রসিদ্ধ। প্রাক প্রাথমিকে প্রশ্ন এসেছে। দেখেন ভাষা নিয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা কোনটি? আমরা শুধু প্রথমটা আর সপ্তমটা পারি। প্রথমটা হচ্ছে মান্দারিন, সপ্তমটা হচ্ছে বাংলা, শুধু এটাই পারি, কিন্তু দ্বিতীয় ভাষা কোনটা এটা আমরা পারি না। মনে রাখতে হবে বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা যেটি, এটা হচ্ছে জার্মান নয়, আরবি নয়, ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ। এই ফরাসি ভাষা বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় ভাষা বলা হয়। এটাকে বিশ্বের দ্বিতীয় স্বীকৃত ভাষা কেন বলা হয়? কারণ এটা জাতিসংঘ স্বীকৃত। জাতিসংঘের দুইটি ভাষা রয়েছে, সবসময় ব্যবহার করা যায়। একটা কি? একটা হচ্ছে ইংরেজি ভাষা, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ বা ফরাসি ভাষা। ইংরেজি এবং এই যে ফরাসি, এই দুইটা হচ্ছে জাতিসংঘের মানে সব সময় ব্যবহৃত হয়, বা এটাকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ জাতিসংঘের কয়টি? দুইটি, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি। আরো আছে, আরো আরো 4টি ভাষা রয়েছে, যেমন আরবি আছে, হ্যাঁ, তারপরে স্প্যানিশ ভাষা আছে, চাইনিজ আছে, রুশ আছে, কিন্তু সবসময় ব্যবহার করা যায় এই দুইটা ভাষা, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি, ঠিক আছে? তো এই কারণে বলা হয়ে থাকে বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা কোনটি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিশ্বের দ্বিতীয় ভাষা, ঠিক আছে? তো এগুলো আপনাদের পরীক্ষার জন্য, চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিবেন অথবা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা এই ক্লাসগুলো মিস করেন না, ঠিক আছে? ইভেন যারা আমাদের কোর্সে যুক্ত নাই, তারা কোর্সে যুক্ত হয়ে যান, কোর্সে ভর্তি হয়ে যান। যত আগে হবেন তত আপনারই লাভ। নিজে নিজে পড়া হয় না, নিজে নিজে পারবেন না। আমরা এখানে ধরেন বই ধরে ধরে পড়াই, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে সাজানো, ঠিক আছে, আমাদের ক্লাসগুলোর মতো। ধরেন আমরা একটা একটা করে চ্যাপ্টার আমরা পড়াই, যেমন এটা হচ্ছে গণিতের, তেমনি ভাবে এটা হচ্ছে ধরেন আপনার ইংলিশের, ঠিক আছে? ইংলিশের ধরেন এখানে দেয়া আছে ধরেন এই যে নাম্বার, জেন্ডার, ডিটারমিনার, ঠিক আছে, তারপরে ভার্ব, ইটস ক্লাসিফিকেশন, এভাবে হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে ধরে, এবং কি প্রশ্ন সলভ করিয়ে দিই। প্রশ্ন এগুলো আমরা বানাই না, যেগুলো এসেছে ওগুলো সলভ করিয়ে দিই, এবং কিছু প্রশ্ন আছে আবার আমরা বানাই ওই প্রশ্নগুলোর মতো করে, যেখান থেকে আপনার প্রিপারেশন নেয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায় প্রিপারেশন। নিজে নিজে এগুলো পারবেন না সলভ করতে। তা আমাদের এখানে যদি আপনি ভর্তি হন, আমি লাইভে থাকাকালীন সময় মাত্র 1499 টাকা, ঠিক আছে? এই নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে পাঠালে আমরা আপনাকে বই পাঠিয়ে দিব আপনার ঠিকানায়। ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? দেখেন, ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? ষষ্ঠ, সপ্তম, চতুর্থ নাকি পঞ্চম? ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে। এটা কমন, এটা হচ্ছে সপ্তম, অনেক বছর আগে থেকে। মনে রাখবেন আমাদের যে বাংলাদেশে মোট কয়টি ভাষা আছে কে বলতে পারবেন? বাংলাদেশে মোট ভাষা রয়েছে 40টি, মতান্তরে 41টি, 40টি বা 41টি ভাষা রয়েছে। যেমন কি কুষ্টিয়ার শুদ্ধ ভাষা, তারপরে ধরেন চাটগাঁয়া ভাষা আছে, সিলেটি ভাষা আছে, নোয়াখালীর ভাষা আছে, রাজশাহীর আলাদা ভাষা আছে, এভাবে প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা কি আছে? ভাষা আছে, ঠিক আছে? তো ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম অবস্থানে? সপ্তম অবস্থানে রয়েছে।
আচ্ছা, তারপরে আসেন ঘানা এর প্রধান ভাষা কি, এটা পরীক্ষা আসছিল। হ্যাঁ, এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ দেশ আছে, ওই দেশের ভাষা, মুদ্রা, পার্লামেন্ট এগুলো চলে আসে। এখন 2006 সালে কেন আসছিল? কারণ ওই সময়ে জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন কফি আনান, তিনি কিন্তু ঘানার। ঠিক আছে, এই কারণে ঘানার ভাষা কি এটা আসছিল। তাহলে ঘানার ভাষা কি বলেন তো? মেন্ডি, স্পেনিশ, ইংরেজি নাকি হাউসা? মনে রাখতে হবে হাউসা এরকম ভাষা নাই, ইংরেজি আছে, তবে ঘানার ভাষা কিন্তু ইংরেজি নাই, স্পেনিশ, স্পেনের ভাষা, তার মানে মেন্ডি। মেন্ডিটাই হচ্ছে ঘানা এর প্রধান ভাষা। তো এবার আসেন পরের প্রশ্ন, আকান কোন দেশের ভাষা? আচ্ছা বলেন, আকান কোন দেশের ভাষা? ঠিক বলেছেন আপনারা। মনে রাখতে হবে শুধু মেন্ডি নয়, আকান কিন্তু আবার ঘানারও ভাষা। ঠিক আছে, ঘানার ভাষা কিন্তু একটা না। যেমন বিশ্বের সবচেয়ে বেশি রাষ্ট্রভাষার দেশ কোনটাকে বলা হয়? ভারতকে। এই যে ভারত এর রাষ্ট্রভাষা কয়টা জানেন? ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে 22টি। এত বেশি রাষ্ট্রভাষার দেশ আর নাই। এবং প্রত্যেকটা ভাষা অনুযায়ী আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ও আছে। কোথায়? ভারতে। তেমনি ভাবে ঘানাতেও একাধিক ভাষা আছে। আকান তাদের আরেকটি ভাষা, মেন্ডি এটাও তাদের একটা ভাষা। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিব জার্মান ব্যতি রেখে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? মনে রাখবেন জার্মান একটি জাতির নাম, জার্মান আবার একটা ভাষার নাম। এই ভাষায় কথা বলে কারা? জার্মানিরা। তো জার্মানের পাশে আরেকটা দেশ আছে, যে দেশে জন্মিয়েছিলেন আমাদের হিটলার। নিশ্চয়ই নামটা আপনাদের মনে পড়েছে। জার্মানের পার্শ্ববর্তী দেশের নাম কি? ওইটাই, ওই দেশটাই মূলত জার্মান ভাষা ব্যবহার করে থাকে। তাহলে জার্মানের পাশে কি সুইজারল্যান্ড? নো। পোল্যান্ড? নো। অস্ট্রিয়া? ইয়েস। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অস্ট্রিয়া। এই যে অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রিয়া, এটা ইউরোপে অবস্থিত অস্ট্রিয়া। ঠিক আছে, এই যে অস্ট্রিয়া, যার রাজধানী হচ্ছে ভিয়েনা, তো এই অস্ট্রিয়াতে জার্মান ভাষা ব্যবহার করা হয়। তাহলে জার্মান ভাষা ব্যবহার করা হয় কোথায়? সেটা হচ্ছে অস্ট্রিয়াতে। জার্মান ভাষা ব্যবহার করা হয়, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে অস্ট্রিয়াতে। প্রায় অধিকাংশ লোক। এই প্রশ্নটা দেখেন 24তম বিসিএস বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এগুলো আমাদের শীটের মধ্যে আছে, আমাদের বইতে আছে এগুলো। ঠিক আছে, আমাদের বইতে আছে, আমি দেখাতে পারবো, আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ইসরায়েলের সরকারি ভাষা কোনটি? আরবি ভাষা নাকি হিব্রু ভাষা, ইংরেজি ভাষা নাকি ফরাসি ভাষা? ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যাদের কিতাবের নাম ছিল তাওরাত। এই সেই তাওরাত, এটা হচ্ছে হিব্রু ভাষায় রচিত হয়েছিল। হিব্রু ভাষায়। পৃথিবীর যে প্রাচীন ভাষা, ঠিক আছে, পৃথিবীর প্রাচীন ভাষা কোনটি? এটা হচ্ছে হিব্রু ভাষা। এই ভাষাটা 2000 বছর পর্যন্ত মৃত ছিল মানে কি? হারিয়ে গিয়েছিল। এই ভাষায় কথা বলার মতো লোক ছিল না। তবে হিব্রু ভাষাটা ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই যে তাওরাত, এটার এখন নাম দিয়েছে বাইবেল। ঠিক আছে, এটার নাম দেওয়া হয়েছে কি? বাইবেল, এটার নাম হয়েছে। আবার খ্রিস্টানদের যে ইনজিল, এটাও আপনার বাইবেল নাম দেওয়া হয়েছে। তো এই তাওরাত যে ভাষা রচিত হয়েছে সেটা হচ্ছে হিব্রু ভাষায় রচিত হয়েছে। আর ইসরায়েলিরা সাধারণত হিব্রু ভাষায় কথা বলে। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে হিব্রু। হিব্রু হচ্ছে সবচেয়ে প্রাচীন ভাষা, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভাষা, এটা হলো হিব্রু ভাষা। ইভেন জাতিসংঘের যে সপ্তম ল্যাঙ্গুয়েজ, জাতিসংঘের সপ্তম ভাষা হিসাবে
হিব্রু স্থান পেতে যাচ্ছে কয়েক বছর পরেই। ইসরায়েল এটা কিন্তু চালাচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড তাদেরকে সহায়তা করছে, হয়তো হয়ে যাবে যদি চীন রাশিয়া ভেটো না দেয়। তাহলে এই হিব্রু ভাষায় মানে এই তাওরাত নাজির হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপরে। এই যে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। আর ইহুদিরা মূসা আলাইহিস সালামকে বলে জিউস, ঠিক আছে? মূসা আলাইহিস সালামকে কি বলে? জিউস বলে, নট যিশু। জিউস উনি হচ্ছেন ইহুদি ধর্মের প্রবর্তক, আর যদি বলা হয় যিশু, উনি মূলত হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলে যিশু বা জেজাস ক্রিস্ট। আর জিউস যিনি, তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, যার উপরে তাওরাত কিতাবটা নাজিল হয়েছিল। ক্লিয়ার? স্যার ক্রিকেটার মঈন আলী ক্লাস করছে, গুড, থ্যাংক ইউ সো মাচ। মঈন আলী আমাদের সাথে ক্লাস করছে না? ওনার নামে মঈন আলী। আচ্ছা, তাইলে ক্লিয়ার না? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভাষাটি একসময় মৃত ছিল, এটা হচ্ছে হিব্রু ভাষা একসময় মৃত ছিল। ইসরায়েলের বর্তমানে সরকারি যে ভাষা, এটা হচ্ছে হিব্রু ভাষা। ইসরায়েল থেকে আরো অনেক প্রশ্ন আসতে পারে, যেমন তাদের একটা মুদ্রা আছে, ওই মুদ্রাটার নাম হচ্ছে শেকেল। তারা হচ্ছে শেকেল মুদ্রা ব্যবহার করে, ঠিক আছে? তাদের একটা পার্লামেন্ট আছে, তাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। এটা আমাদের পরীক্ষাতে আসতে দেখা যায়। নেসেট পার্লামেন্টের নাম, আর মুদ্রা শেকেল, আর ভাষা এটা হচ্ছে হিব্রু ভাষা। আর ধর্ম, ধর্ম কি তাদের? ইসরায়েলদের ধর্ম হচ্ছে ইহুদি। পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যেটা, সেটা হচ্ছে এই ইসরায়েল। ইসরায়েল হচ্ছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, এছাড়া আর পৃথিবীতে ইহুদি রাষ্ট্র নাই। আচ্ছা, আমি কিন্তু ক্লাস চালাচ্ছি এবং আপনাদের ভর্তিও নিচ্ছি। আমার এখানে যারা যারা মেসেজ পাঠিয়েছেন আমি পেয়েছি, তাদেরকে অলরেডি দেখেন মেসেজ রিপ্লাই দেওয়া হয়েছে আপনাদের। আর যারা স্ক্রিনশট পাঠান নাই, স্ক্রিনশটটা একটু পাঠিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন সেন্ড মানি ডান, যারা যারা এখন ভর্তি হয়েছেন আর কি। আমাদের প্রতিটা ক্লাসে লাইভে আমরা অফার দিয়ে থাকি, আর আমাদের ভাই বোনরা এই অফারে ভর্তি হয়। সুতরাং যারা যারা ভর্তি হয়েছে তারা তো হয়েছে, কিন্তু আপনারা যারা সুযোগ পাননি, আজকে আবারও সুযোগ হয়েছে। আপনি চাইলে এখনই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের কোর্সের রেগুলার ফি 3000 টাকা, আর এখন ভর্তি হলে মাত্র 1499 টাকা। আর সাথে পাচ্ছেন 4টি বই, 4টি বই ফ্রিতে আমরা দিয়ে দিচ্ছি, এবং সাজেশন আমরা হচ্ছে এগুলো আপনাকে ফ্রিতে দিব। আমরা এরকম 4টি বই আপনাকে পাঠাবো, এরকম 4টি বই, ঠিক আছে? যেমন 1, 2, 3 এবং 4, এই 4টা বই আপনাকে কুরিয়ার করে আমরা পাঠাবো। কুরিয়ারের জন্য আলাদা কোনো খরচ দিতে হবে না, আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। তবে সত্য কি? সত্য হচ্ছে আমাদের কথা শুনতে হবে, আমাদের কোর্সে থাকতে হবে। তবে আমাদের কোর্সের বাইরে যারা, যে না স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই না, তবে বইগুলো কিনতে চাই, তাদের জন্য লাগবে 1200 টাকা শুধু বই। ইভেন বাজার থেকে কিনলেও 1200 টাকার উপরে লাগে। আর আমাদের এখানে যদি আপনি ভর্তি হন মাত্র 1499 টাকা দিয়ে, তাহলে আর 1200 টাকা এক্সট্রা করে দিতে হবে না। আপনি ভর্তির সাথে এগুলো ফ্রি পেয়ে যাবেন। সাজেশনের জন্য 1 টাকা দিতে হবে না। আমরা প্রতি ক্লাসে এক্সাম নেবে, এক্সামের জন্য কোনো টাকা দিতে হবে না। এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট। তো যারা ভর্তি হবেন তাদের জন্য নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনি বিকাশনগর থেকে সেন্ড মানি করে দেন। আগে ভর্তি হন, তারপর ক্লাসে আসেন, মজা পাবেন। আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি? দেখেন 24তম বিসিএস এ এসেছিল, যে বিসিএসটা বাতিল হয়েছিল, এই প্রশ্নটা যে আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি? আফগানি, ফার্সি, পশতু, তুর্কি। হুট করে অনেকে অ্যান্সার করে ফেলবে আফগানি, কিন্তু অ্যান্সারটি হবে ভুল। অ্যান্সারটি হবে ভুল। আফগানিস্তানের ভাষা কিন্তু আফগানি নয়, ফার্সিও নয়। তাহলে আফগানিস্তানের ভাষা কোনটি? আফগানিস্তানের ভাষা হচ্ছে এই পশতু। এই পশতু জাতির ভাষাই হচ্ছে পশতু। পশতুন জাতির ভাষা হচ্ছে পশতু। আর এই যে ফার্সি, এই ফার্সি ভাষা হচ্ছে ইরানের ভাষা, ঠিক আছে? ইরানের ভাষা।
কারণ ইরানের একসময় নাম ছিল পারস্য। ঠিক আছে, ইরানের একসময় কি নাম ছিল? পারস্য নাম ছিল। এই পারস্যের ভাষা হচ্ছে ফার্সি ভাষা। কিন্তু যদি বলা হতো ফ্রেঞ্চ, এই যে ফ্রেঞ্চ কোন দেশের ভাষা? সেটা হচ্ছে ফ্রান্সের ভাষা। ঠিক আছে, ফ্রান্সের ভাষা হচ্ছে কি? ফার্সি ভাষা। তাহলে দেখেন, একটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রান্সের ভাষা, আর যদি বলে ফার্সি ভাষা, এটা হচ্ছে ইরানের ভাষা। ঠিক আছে, ফার্সি এটা কোন দেশের? ফার্সি হচ্ছে ইরানের ভাষা। মনে রাখবেন, এ ফার্সি বাংলায় সবচেয়ে বেশি শব্দ এসেছে। বাংলায় শব্দ ভান্ডারে সবচেয়ে বেশি রয়েছে কোন ভাষা থেকে? ফার্সি ভাষা থেকে। বাংলাদেশে অধিকাংশ নামগুলো ফার্সি ভাষা, যেমন নামাজ, রোজা, এগুলো হচ্ছে আপনার ফার্সি ভাষার শব্দ। ঠিক আছে, ফার্সি বাংলায় সবচেয়ে বেশি শব্দ রয়েছে। আর এই যে ফার্সি, এটা একসময় উপমহাদেশে রাষ্ট্রীয় ভাষা ছিল। ফার্সি উপমহাদেশের ভাষায় পরিণত হয়। উপমহাদেশের ভাষা হয় টোডরমল এর মাধ্যমে বা আকবরের সময়। আকবর একজন মন্ত্রী ছিলেন, রাজস্ব মন্ত্রী, ওনার নাম হচ্ছে টোডরমল। এই টোডরমল ফার্সিকে উপমহাদেশে রাষ্ট্রভাষার মর্যাদা দিলেন। তাহলে টোডরমল, যিনি ফার্সিকে এই উপমহাদেশে রাষ্ট্রভাষার মর্যাদা দিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন কে? যদি পারেন কমেন্টে অ্যান্সার করে জানান। জি, খুরশেদ আলম, আপনারটা সঠিক হয়েছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে পরের, দুজংখা কোন দেশের ভাষা? অনেকে এটাকে বলে দুজক। হ্যাঁ, আকার আর এই যে অনুস্বার, এটা বাদ দিলে দুজক হয়ে যায়, তাই না? কিন্তু এটা একটা ভাষার নাম। দুজংখা কোন দেশের ভাষা? এটাও দেখেন আমাদের বইতে আছে এই প্রশ্নটা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর ইয়ারড্রোম কর্মকর্তায় এই প্রশ্নটা এসেছে। তো দুজংখা আফ্রিকার ভাষা? ন, আফ্রিকা এটা মূলত একটা মহাদেশের নাম, যেখানে 54টা স্বাধীন দেশ রয়েছে। তারপর কেনিয়া? না, কেনিয়া আফ্রিকার আরেকটা দেশ। এই দেশের ভাষা কিন্তু ইংরেজি বেশি ব্যবহার করে, যদিও তাদের আলাদা ভাষা আছে। তাহলে কি গিনি বিসাও? না। তাহলে কি ভুটান? ইয়েস। তাহলে ভুটানের যে ভাষা, সেটাই হচ্ছে দুজংখা ভাষা। এই যে ভুটান, এই ভুটানের আরো কিছু বিষয় আসে। সেটা হচ্ছে ভুটানের রাজধানী কোনটি, মুদ্রা কোনটি? যদি বলা হয় রাজধানী, ভুটানের রাজধানী কোনটি? সেটা হচ্ছে থিম্পু। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। আর ভুটানের যে মুদ্রা, এটা হচ্ছে গুল ট্রাম। এই যে গুল ট্রাম, এটাই হচ্ছে ভুটানের মুদ্রার নাম। ঠিক আছে, শুধু ট্রাম্পের সাথে মিলে যায়, গুল ট্রাম। এই গুল ট্রাম এটাই হচ্ছে ভুটানের মুদ্রার নাম। আর ভুটানের ভাষার নাম কি? দুজংখা। ভুটানের অনেক নাগরিক বাংলাদেশে পড়াশোনা করার জন্য আসে। অনেক নাগরিক বাংলাদেশে এসে পড়াশোনা করে। তো এইভাবে আপনাদের পরীক্ষা দেখেন বিগত সালের প্রশ্নগুলো এসেছে, আমি ব্যাখ্যা সহকারে দিচ্ছি এবং এটার সাথে রিলেভেন্ট যা যা আছে এগুলো লিখে দিচ্ছি। এই সেই ভুটান, যে দেশটাতে সবচেয়ে বেশি বজ্রপাত হয়, তাই এটাকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়। ভুটানকে কি বলা হয়? বজ্র ড্রাগনের দেশ। ভুটানকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়। পরবর্তী প্রশ্ন, মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? হিন্দি নাকি মালয় ভাষা নাকি আরবি ভাষা নাকি দিবেহি ভাষা? তো মালদ্বীপের
মানে তাদের তো নিজস্ব একটা ভাষা আছে, তবে এর পরপর যে ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে হিন্দি ভাষা। কিন্তু এখানে আসলে এর পরের ভাষাটির কথা বলেনি, যার কারণে হিন্দি আমরা নিতে পারছি না। তাহলে কি মালয়? অনেকে দিয়ে দিবেন কিন্তু, যে হ্যাঁ মনে হয় মালয়, যেহেতু মালয়েশিয়া তাহলে মালয়। নো, মালয় কিন্তু ওই দেশের লোকদের বলা হয়, বা নাগরিকদের পরিচয়। যেমন বাংলাদেশের সিটিজেনশিপ বাংলাদেশি, তেমনিভাবে মালদ্বীপের লোকজনকে মালয় বলা হয়। ঠিক আছে? তাহলে কি আরবি? ওই দেশে অধিকাংশ লোক মুসলিম, এবং কি ইসলাম মধ্যযুগে এসেছে তাদের এখানে, কিন্তু আরবি তাদের ভাষা নয়। তবে তাদের রাষ্ট্রীয় যে ভাষা সেটা হচ্ছে দিবেহি ভাষা, অর্থাৎ মালদ্বীপের প্রধান ভাষা যেটি, এটা হচ্ছে দিবেহি ভাষা। মালদ্বীপের প্রধান ভাষা যেটি, সেটা হচ্ছে দিবেহি ভাষা। কিন্তু আমাদের সব চাকরির সিয়েরা লিওন বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়নি। কে বলেছে? আমাদের সব চাকরি বই লিওনের পক্ষ থেকে মর্যাদা দিয়ে দিছে। সাউন্সের বাংলা বইয়ে উনি প্রশ্নের উত্তর লিখে দিয়েছেন, এটা ভুল উত্তর, কিন্তু চাকরির পরীক্ষায় সঠিক ধরা হয়। বাংলা বইতে লিখলেই তো হবে না ভাই, আপনি বাংলার পিডিয়া দেখেন, সরকারি বই। আর আপনি যেই স্যারের নাম বলছেন এটা তো হচ্ছে একটা প্রাইভেট বই, ঠিক আছে, এটা কোম্পানির বই। সরকারি বইতে যদি ভুল বলে ওইটাই হচ্ছে সঠিক। সিয়েরা লিওন বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল 2002 সালে, এটাই সত্য, এটা দিয়েছে। আপনি গুগলে সার্চ করেন, ওখানেও আপনি দেখতে পাবেন যে সিয়েরা লিওন কত সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়, তখন আমি স্পষ্ট লেখা আসে। ঠিক আছে? কোনো ব্যক্তির মতামত আপনি মানে সরকারি বইয়ের উপরে স্থান দিয়েন না, কারণ সরকারি বই অনুযায়ী হচ্ছে আপনার উত্তর নিবে। সরকারি বইতে ভুল হইলেও ওইটাই রাইট। তারপরে বাংলাদেশ ছাড়াও কোন জায়গায় মানুষের মুখের ভাষা বাংলা? দেখেন, বাংলাদেশ ছাড়াও কিন্তু বাংলা ভাষায় কথা বলে মানুষজন। তাহলে বাংলাদেশ ছাড়াও নদিয়া নাকি পশ্চিমবঙ্গ, আসামে নাকি অযোধ্যা নাকি আরাকানে এই বাংলায় কথা বলে। মনে রাখতে হবে, আমরা যে বাংলায় কথা বলি, এই বাংলা কিন্তু বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে কথা হয়। যেমন কোথায়? যেমন 1 নম্বরে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী লোক যে দেশে রয়েছে সেটা হচ্ছে ভারত। মনে রাখতে হবে, ভারতে কিন্তু, এটা কি আসলো, এই যে ভারত, এই ভারতে কিন্তু বাংলাভাষী লোক সবচেয়ে বেশি। তারপর আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে সিয়েরা লিওন। এই সেই সিয়েরা লিওন, এই সিয়েরা লিওনে কি আছে? বাংলাভাষী লোক রয়েছে, এবং কি বাংলাকে তারা কি করেছে? দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। আর বাংলাদেশ তো আছে, তো ভারতের সব স্টেটে না, সব প্রদেশে না। তাহলে কি নদিয়াতে? হ্যাঁ, নদিয়াতে অল্প আছে। তাহলে কি পশ্চিম বাংলা, আসামে? জি, এখানেই সবচেয়ে বেশি আছে। তারপরে পশ্চিম বাংলার পুরোটাই হচ্ছে বাংলায় কথা বলে, আর হচ্ছে আসাম প্রায় 70-80% মানুষজন তারা হচ্ছে বাংলায় কথা বলে। সুতরাং এই যে পশ্চিম বাংলা এবং আসাম, এই অঞ্চলের মানুষজন সবচেয়ে বেশি বাংলায় কথা বলে। ঠিক আছে? তাহলে বাংলাদেশ ছাড়াও কোন জায়গার মানুষের মুখের ভাষা বাংলা? সেটা হচ্ছে পশ্চিম বাংলা এবং আসাম। পশ্চিম বাংলা এবং আসাম। আচ্ছা, তারপরেরটা দেখি আমরা, বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি? মানে সর্বাধিক আসা প্রশ্নগুলোর মধ্যে এটি একটি প্রশ্ন, যে সর্বাধিক ভাষার দেশ কোনটি? কোন দেশে সবচেয়ে বেশি ভাষা রয়েছে? যুক্তরাজ্য, পাপুয়া নিউগিনি, ভারত এবং চীন। হুট করে অনেকে অ্যান্সার দিয়ে ফেলে ভারত, কিন্তু হবে না। ভারত এখানে অ্যান্সার হবে না, কারণ এখানে কি বলেছে? সর্বাধিক ভাষার দেশ, ভাষার দেশ বলেছে, নট রাষ্ট্রভাষার দেশ। তাইলে যখন বলা হবে সর্বাধিক ভাষার দেশ, তখন সেটা হচ্ছে পাপুয়া নিউগিনি। এই সেই পাপুয়া নিউগিনি, যেখানে 740টি ভাষা রয়েছে। তাহলে 740টি ভাষা রয়েছে কোথায়?
সেটা হচ্ছে পাপুয়া নিউগিনিতে। 740টি ভাষা রয়েছে। আর এটা কোন মহাদেশে? এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশে, ওশেনিয়া মহাদেশের দেশ। আর এটা কোন মহাসাগরে, কোন মহাসাগরীয়? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয়, প্রশান্ত মহাসাগরীয় দেশ। এই দেশটাতে দুর্গম পাহাড় আর জঙ্গল এবং দুর্গম পথ হওয়ার কারণে বা জঙ্গল হওয়ার কারণে বিভিন্ন প্রজাতির মানুষ বসবাস করে এবং কি ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করে। এই কারণে এই দেশটাতে সবচেয়ে বেশি ভাষার লোক পাওয়া যায়। আরেকটা আছে বলিভিয়া, ঠিক আছে? বলিভিয়া এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ। এই দেশটাতে প্রচুর পরিমাণ ভাষা রয়েছে। তো যদি আপনাদের পরীক্ষা আসে বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি, তাইলে হবে পাপুয়া নিউগিনি। হ্যাঁ, ভারতেও প্রায় 100-র উপরে ভাষা আছে, কিন্তু রাষ্ট্রভাষা আছে কয়টি? 22টি। ভারতের পার্লামেন্টে 22টা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় আছে এই 22টা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় আছে। হিন্দির জন্য একটা, বাংলার জন্য একটা, এরকম আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় তাদের দেশে আছে। এই না, কোন দেশে বিভিন্ন ভাষার আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে? কোন দেশে বিভিন্ন ভাষার আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে? ঠিক আছে, ভাষার নলেজ যার কাছে আছে তার আর কোনো ভয় নাই। সে যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে নিজেকে পরিচয় করাতে পারবে। ঠিক আছে, ভাষার নলেজ না থাকলে সেটা পারবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, সেটা কতটুকু সত্য মিথ্যা আমি আসলে জানি না। ফেসবুকের আশীর্বাদে দেখেছি যে অনার্সে নাকি বাংলা বাদ দেয়া হবে। ঠিক আছে, তাইলে বাংলা সাহিত্য যদি আমি না পড়ি, বাংলার হিস্ট্রি যদি আমার ভিতরে না থাকে, বাংলা কালচার কিন্তু একসময় হারিয়ে যাবে। বাংলার প্রতি যে একটা মমতা, এটা কিন্তু হারিয়ে যাবে। কারণ আমরা এসএসসি বা এইচএসসিতে যে বাংলা পড়ি, সেখানে আমরা রিয়েলাইজ করতে পারি না বাংলা সাহিত্যটা। বাংলা সাহিত্য বা অন্যান্য সাহিত্য রিয়েলাইজ করার যে বয়স, সেটা কিন্তু অনার্স মাস্টার্সে। সুতরাং এখানে আসলে ল্যাঙ্গুয়েজটা বাদ দেওয়া ঠিক হবে না, বাংলা সাবজেক্টটা বাদ দেওয়াটা ঠিক হবে না, যদি আসলেই সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে আমি আবার এটাও শুনেছি, বলছে এটা হচ্ছে ভুয়া খবর, বাদ দেওয়া হবে না। ঠিক আছে, তো যা হোক, আমরা এবার দেখব হচ্ছে কোন দেশে বিভিন্ন ভাষার আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর সঠিক অ্যান্সার হচ্ছে ভারত। যারা ভারত দিয়েছেন তাদের অ্যান্সারটাই সঠিক হয়েছে। হ্যাঁ ববি, আপনারটা হয়েছে। থ্যাংক ইউ। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস, পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? ম্যাকিয়াভেলি, হবস, লক নাকি রাসেল? তাইলে সোশ্যাল অ্যানালাইসিস এরকম টাইপের যে বইগুলো অথবা ম্যাথমেটিক্স নিয়ে যে বইগুলো, এই বইগুলো অথবা ফিলোসফি নিয়ে যে লেখা, সেটা হচ্ছে বার্টন রাসেলের লেখা। ঠিক আছে, ইংল্যান্ডের ব্রিটিশ একজন দার্শনিক, গণিতবিদ এবং লিটারেট পার্সন, যার নাম হচ্ছে বার্টন রাসেল, যার বিখ্যাত বই পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, আমি কিন্তু ক্লাসের শেষ দিকে আছি। যারা এখনো ভর্তি হন নাই, হবেন এরকম চিন্তা করছেন, এত চিন্তা করেন না, ভর্তি হয়ে যান। ঠিক আছে, টাকা আপনি কত নষ্ট করে ফেলেন, কিন্তু আপনি নিজেকে সমৃদ্ধ করার জন্য আপনি আমাদের সাথে যুক্ত হন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবেন। আর আমরা সাথে সাথে বই দিচ্ছি, আপনি ক্লাস করলেন, বই পড়লেন, আর এই বইগুলোর লেখক কিন্তু আমাদের টিচাররা। ঠিক আছে, আমাদের এখানে একদল গবেষণা আর জন্য লোক আছে, বিসিএস ক্যাডার বা অন্যান্য চাকরি করে, ওনারা গবেষণা করে এমনকি আবার এখানে ক্লাসও নেয়। আমরাই কিন্তু এই বইগুলো লিখেছি। ঠিক আছে, আবার আমরাই পড়াচ্ছি। সুতরাং আমাদের চেয়ে ভালো এই বই কেউ পড়াতে পারবে না, এতটুকু নিশ্চিত ইনশাল্লাহ। যেহেতু এই বইয়ের লেখক আমি, সুতরাং আমার চেয়ে ভালো কে পড়াতে পারবে? আচ্ছা, তো যদি আমাদের এখানে যুক্ত হতে চান, আমাদের এখানে যুক্ত হতে হলে 1499 টাকা। আমি লাইভে আর কিছুক্ষণ আছি, কিছুক্ষণ সময় আছে, সর্বোচ্চ 10-15 মিনিট, এর মধ্যে ভর্তি হতে হবে। কারণ এরপরে যদি আপনি ভর্তি হতে পারবেন, তবে 3000 টাকা লাগবে।
পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে ম্যাকিয়াভেলি, রাসেল, প্লেটো, এরিস্টটল। পলিটিক্যাল আইডিয়ালস দেখেন আবারও আইডিয়ালস এটা হচ্ছে দর্শনের সাথে সম্পর্কিত। 41তম বিসিএস এর প্রশ্ন। তাহলে পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে, এটার লেখকও হচ্ছে রাসেল, বার্ট্রান্ড রাসেল। উনি হচ্ছেন পলিটিক্যাল আইডিয়ালস এই বইটার লেখক। আরেকটা প্রশ্ন আমরা দেখি, অগাস্ট কোঁত কে? উনি কি একজন শিল্পী নাকি সমাজ বিজ্ঞানী নাকি রাশিয়ার বিজ্ঞানী না ফরাসি বিজ্ঞানী? না, ফরাসি বিজ্ঞানী। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে দেখি, আপনারা অ্যান্সার করেন তো। হ্যাঁ ঠিক আছে, যারা যারা সমাজ বিজ্ঞানে দিয়েছেন ঠিক আছে, কিন্তু সমাজ বিজ্ঞানীর চেয়েও আরো গুরুত্বপূর্ণ এবং কি আরো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আছে, সেটা হচ্ছে ফরাসি সমাজ বিজ্ঞানী। আরো পরিচয়, ওনার বাড়ি হচ্ছে ফ্রান্সে, ঠিক আছে, ফরাসিতে। আর তিনি হচ্ছেন কি সমাজ বিজ্ঞানী। কিন্তু দেখেন এখানে ফরাসি শব্দটা নাই, শুধু এটা হচ্ছে 19 আর এটা হচ্ছে 20, তাহলে 20টাই নিব আমরা। ঠিক আছে, একবারে পার্সেন্টেজে যদি আমরা হিসাব করি তাহলে 20% যেটা এটাই নিব। তাহলে ফরাসি সমাজ বিজ্ঞানী উনি হচ্ছেন অগাস্ট কোঁত, যাকে কি করা হয়, যাকে সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। প্রশ্ন আসবে সমাজ বিজ্ঞানের জনক কে? সমাজ বিজ্ঞানের জনক যিনি, তার নাম হচ্ছে অগাস্ট কোঁত। এই যে অগাস্ট কোঁত, উনি হচ্ছেন ফরাসি বিজ্ঞানী বা সমাজ বিজ্ঞানের জনক। তারপর মুয়াল্লিম আল সানি, মুয়াল্লিম আল সানি বলা হয় কোন দার্শনিককে? সানি তো দ্বিতীয়, তাই না? মুয়াল্লিম আল সানি বলা হয় আল কিন্দি নাকি আল ফারাবি, আল রাজি নাকি ইবনে খালদুন? কাকে বলা হয় দেখি বলেন তো। হ্যাঁ, যারা কিন্দি দিয়েছেন হয় নাই, মনে রাখবেন মুয়াল্লিম আল সানি আল ফারাবিকে বলা হয়, মুসলিম একজন দার্শনিক, তাকে বলা হয় মুয়াল্লিম আল সানি। হ্যাঁ, তারপরে লাওসে কে ছিলেন? লাওসে দার্শনিক ও কবি, রাজনৈতিক নেতা, সাহিত্যিক, শিল্পী ও কবি। লাওসে কে ছিলেন বলেন তো। হ্যাঁ, লাওসে কে ছিলেন? দার্শনিক ও কবি নাকি শিল্পী ও কবি? রাজনৈতিক নেতা ও সাহিত্যিক, সম্রাট ও শিল্পী। তাহলে লাওসে তিনি একজন শিল্পীও ছিলেন, একজন কবিও ছিলেন। এটা সঠিক অ্যান্সার, শিল্পীও ছিলেন, একজন কবিও ছিলেন লাওসে। তারপর আরেকটা প্রশ্ন, বিখ্যাত সাম্পা, এই যে সাম্বা, সাম্বা ড্যান্স না, সাম্বা শব্দটি ব্যবহৃত হয় চীনে নাকি দক্ষিণ কোরিয়াতে, জাপানে, ভিয়েতনামে? এখানে আরেকটা নাম দিতে পারতো ব্রাজিল। তো ব্রাজিল দিলে আমি নিশ্চিত আপনাদের মধ্যে প্রায় 80% স্টুডেন্ট এটাকে অ্যান্সার করতেন। অথচ প্রশ্ন করেছে কি, বলছে সাম্পা এই শব্দটি কোথায় ব্যবহার করা হয়? ঠিক আছে, এটা ব্যবহার করা হয় যে দেশটাতে, সেটা হচ্ছে জাপান। এই জাপানে মূলত এই সাম্বা শব্দটি ব্যবহার করা হয়। সাম্বা শব্দটি জাপানে ব্যবহার করা হয়। ভালোবাসার যুদ্ধে কারা জয়ী হয়? আচ্ছা, ভালোবাসার না, এটা মূলত হবে ভার্সেলিসের যুদ্ধে। ভার্সেলিসের যুদ্ধে, ভার্সেলিসের যুদ্ধে কারা জয়ী হয়? ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা নাকি পর্তুগিজ? ভার্সেলিসের যুদ্ধটা এটা শুরু হয়েছিল 1776 সালে, শেষ হয়েছিল 1783 সালে। ঠিক আছে, এই যুদ্ধটা হয়েছিল ব্রিটেন বনাম ইউএসএ প্লাস ফ্রান্স, ফ্রান্স। ঠিক আছে, ব্রিটেনের বিরুদ্ধে ইউএসএ এবং ফ্রান্সের এই যুদ্ধটা ছিল। ঠিক আছে, এই যুদ্ধে ইউএসএ পরাজিত হয়, ব্রিটেন পরাজিত হয় আর ইউএসএ ফ্রান্স জয়লাভ করে। ইউএসএ মানে কোনটা? আমেরিকা। সুতরাং সঠিক অ্যান্সার হবে আমেরিকা। আর এটা ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ভার্সেলিসের যুদ্ধ, যে যুদ্ধে আমেরিকা
জয়লাভ করেছিল, ব্রিটেন পরাজিত হয়েছিল। ঠিক আছে, আর ভালোবাসার যুদ্ধে আসলে কেউ জয়ী হয় না। ঠিক আছে, কষ্ট পায়, দুঃখ পায়, এখানে আসলে জয় পরাজয় মানে হয় না। যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস, যুদ্ধ মানে হচ্ছে মন ভেঙে দেয়া, পরিবারের ক্ষতি করা, নিজের ক্ষতি করা। ঠিক আছে, আর এটা মূলত ভালোবাসা না, এটা হচ্ছে হওয়ার কথা ভার্সেলিসের যুদ্ধ। তবে ভার্সেলিসের যুদ্ধে জয়ী হয়েছিল কারা? আমেরিকানরা। তারপরে জনপ্রিয় ফাস্ট ফুড পিৎজার উৎপত্তি, যে পিৎজা। আচ্ছা, পিৎজার উৎপত্তি হয়েছে কোন দেশে? আমেরিকাতে না। আমেরিকাতে যদি এখন মানুষজন পিৎজা খায় বেশি, কিন্তু আমেরিকাতে না। অস্ট্রেলিয়াতেও প্রচুর পিৎজা খায়। ইদানিং আমাদের দেশে কেন যেন বেশি পিৎজা খায় দেখা যায়। দেখি বলেন তো, এই যে পিৎজা শব্দটি কোন দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়? গুড। হ্যাঁ, আমি জানতাম আপনারা জার্মানি দিবেন। আসলে কি জার্মানি? নো, জার্মানি নেই, ইতালি হবে, ইতালি। পিৎজা, তাইলে পিৎজা শব্দটাই হচ্ছে আপনার ইতালিয়ান শব্দ। এই পিৎজা বানানো হয় কোথায়? এটা হচ্ছে ইতালিতে। ইতালিতেই প্রথম সূচনা হয়েছিল পিৎজা। ঠিক আছে, তারপর আবার আসে বার্গার কোন দেশে, কফি কোন দেশে, এগুলো আমি আপনাদেরকে বলেছি। হ্যাঁ, চা কোন দেশে এদের সূচনা হয়েছিল। তাহলে সূচনাকারী রাষ্ট্রগুলো পরীক্ষাতে আসে। তাহলে ফাস্ট ফুড পিৎজার উৎপত্তি এটা হচ্ছে ইতালিতে। 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে। তার নাম এবং রেস্তোরাঁর নাম, অর্থাৎ রেস্তোরাঁর নাম কি এবং শহরের নাম এখানে জানতে চেয়েছে। তাহলে এটা কি ফ্রান্সের তুলান শহরে? না। জার্মানে, ইতালিতে? নো। মূলত যে রেস্তোরাঁটা হয়েছিল, ওই রেস্তোরাঁটা হয়েছিল স্পেনের মাদ্রিদ শহরে কাসাবোটিন নামক জায়গাতে। কাসাবোটিন নামে এই রেস্তোরাঁটা হয়েছিল। তাইলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিশ্বের সবচেয়ে প্রাচীন রেস্তোরাঁ বা 1725 সালে যে রেস্তোরাঁ, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল স্পেনে হয়েছিল, স্পেনের মাদ্রিদ শহরে কাসাবোটিন নামে। এটাও দেখেন বিসিএস এর প্রশ্ন। আমি যে শুধু আপনাদের নিবন্ধন বা অ্যাডমিশনের প্রশ্ন নিয়েছি তা নয়, কারণ বিসিএস এর প্রশ্নগুলো দেখা যায় সমস্যা বা অধিদপ্তরে পরীক্ষাতে অনেক বেশি আসে।